ক্লাস শেষ করে বের হব, তখনই দেখি মায়া নামের মেয়েটা একটা ছেলেকে বেরহেমভাবে হকি স্টিক দিয়ে মারছে। আর সবাই তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে, কিন্তু কেউ ছেলেটাকে উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছে না। কি যুগ আসলো রে বাবা, মেয়ে ছেলেকে হকি দিয়ে পিটাচ্ছে। এই কুত্তার বাচ্চা, তুই আমার বান্ধবীকে কোন সাহসে প্রপোজ করেছিস? তুই কি জানিস না এই কলেজে মায়া নামক কোনো কাল নাগিনী বসবাস করে? তা জানা সত্ত্বেও তুই কোন সাহসে রিমিকে প্রপোজ করেছিস? মায়া, আমার ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও এবারের মতো। হারামির বাচ্চা, তুই আমার নাম মুখে নিলি কোন সাহসে? বলে উদুল কেলানি শুরু করে। আজ তোকে একদম জমের বাড়ি পাঠিয়ে দেব। ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ফেলে। সবার মতন আমিও হা করে মেয়েটার কার্যকলাপ দেখছি। তাছাড়া কি আর করার আছে আমার? একে তো কলেজে নতুন, তার উপরে কলেজের কে কেমন সেসব তো কিছুই জানি না। আর মেয়েটাকে যেহেতু কেউ আটকাতে সাহস পাচ্ছে না, তাহলে মেয়েটা বড় কোনো কিছু হবে। হয়তো তার বাবা খুব প্রভাবশালী, ছেলেটাকে মেরে আধমরা করে মাটিতে ফেলে রেখেছে। ছেলেটার জন্য খুব মায়া হচ্ছে, কিন্তু কি করব, আমিও যে নিরুপায়, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই দেখি কলেজের গেট দিয়ে কয়েকটা কালো গাড়ি প্রবেশ করলো। পরে গাড়ির দরজা খুলে ভিতর থেকে কয়েকটা দানব বেরিয়ে আসলো, যেগুলোর উচ্চতা কম হলেও 6 ফিট, তার কম হবে না কেউ। মানুষরূপী দানবরা, সব কয়টার হাতে অস্ত্র, তাও যেমন সেমন অস্ত্র না, সবগুলো ছিল মোহর মারা অস্ত্র, যেগুলো দেখলেই মানুষের কলিজা শুকিয়ে যাবে। এই অস্ত্রের একটা বুলেট দিয়ে আকপিস করে দাঁড় করিয়ে দিয়ে কম হলেও 2টা মানুষ মারা যাবে। ওদের দেখে সবাই দৌড়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে গেল। আমি ঠাই সেখানে দাঁড়িয়ে আছি। ম্যাম, আপনার কোনো সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা ম্যাম, আপনি গাড়িতে বসুন, বাকি এখানের বিষয়টা আমি দেখছি। মেয়েটাকে সবাই প্রোটেক্ট করে গাড়িতে বসালো। তার সবচাইতে দানব মার্কা বডিগার্ড যেটা ছিল, সে এসে সজোরে চিৎকার করে বলতে লাগলো, সবাই কান খুলে শুনে রাখো, এই কলেজে যদি কারো হুকুমত চলে সেটা মায়া ম্যামের। মায়া ম্যামের উপরে যদি কেউ উঠতে চাও, তাহলে হাতের এই মেশিনটা দেখেছিস, এটা সব কটা বুলেট পেটে পুড়ে দেব। আর এই ছেলে এখানেই পড়ে থাকবে, কেউ তাকে সাহায্য করবে না। তারপর গাড়ি স্টার্ট করে চলে গেল। অবাক চোখে তাকিয়ে আছি তাদের চলে যাওয়ার দিকে। এটাই ভেবে পাই না, মানুষ পাওয়ারের এত অপব্যবহার কি করে করে। ছেলেটার জন্য খুব মায়া হচ্ছিল, দৌড়ে ছেলেটার কাছে গিয়ে ওকে মাটি থেকে তুললাম। মায়ার বডিগার্ড বারণ করে গেছে ছেলেটাকে কেউ সাহায্য না করতে, কিন্তু আমি তো করবই। সবাই ভয়ে চুপসে আছে। আমি ছেলেটাকে সাহায্য করছি দেখে সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হুট করে একজন বলে উঠল, এই ছেলে, তোর কি জানে মায়া নাই নাকি রে? মায়ার বডিগার্ড যদি জানতে পারে যে সে বারণ করা সত্ত্বেও তুই তাকে সাহায্য করেছিস, তাহলে তোর মৃত্যু নিশ্চিত। আরে ভাই, ভয় আপনারা পেলে পেতে পারেন, কিন্তু আমি পাই না। ওরা আমায় মারবে তো ওকে, আমিও রেডি মার খাওয়ার জন্য, কিন্তু তবুও অসহায়ের সাপোর্ট নিব। এই ছেলে, তুই মনে হয় কলেজে নতুন, হ্যাঁ তো। এই জন্যই তো এত ওরা ওরা ভাব গায়। কিছুদিন থাক কলেজে, তারপর জেনে যাবি মায়াকে আর তার পাওয়ার কতটুকু। ভাই হাসালেন। দুনিয়ায় তাহলে এখন পাওয়ারের খেলা চলে। হাই রে দুনিয়া। আর ভাই, আপনি আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমারটা আমি দেখে নিব। ভাই, তোর কলিজা আছে বলতে হবে। মুচকি একটা হাসি দিয়ে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ছেলেটাকে হাত ধরে উঠিয়ে নিয়ে গিয়ে সিএনজিতে তুললাম। ছেলেটার অবস্থা বেশি একটা ভালো না, নাক মুখ দিয়ে অনবরত ব্লিডিং হচ্ছে। সিএনজি নিয়ে সোজা হসপিটাল। হসপিটাল নিতে নিতে সে জ্ঞান হারিয়ে ফেলে। রাত বাজে 10টা, আমি এখনো ছেলেটাকে নিয়ে হসপিটাল। 11টার দিকে ছেলেটার জ্ঞান ফিরে আসে। তার আশেপাশে কেউ নাই। নার্স আমায় ডেকে বলল তার জ্ঞান ফিরেছে। আমি কেবিনের বাহিরে ছিলাম। কেবিনে গিয়ে দেখি আসলে তার জ্ঞান ফিরেছে। সে আমায় দেখতে পেয়ে অবাক চোখে তাকিয়েছে আমার দিকে। ভাই, জানি না তুই কে, আর তুই কেনই বা আমার বাঁচিয়েছিস, তবে এটা বলবো, তুই আমার জীবন বাঁচানোর জন্য দেবতা হয়ে এসেছিস। আরে ভাই, কি বলছো এসব? আমার কর্তব্যবোধ থেকে আমি তোমায় বাঁচিয়েছি। তুই যেটাই বলিস না কেন, তবে সত্যি এটাই যে আমাকে বাঁচানোর জন্যই কোথা থেকে পাঠিয়েছে। আজ তুই না থাকলে হয়তো সেখানে আমি মরে পড়ে থাকতাম, কেউ আমায় বাঁচানোর জন্য এগিয়ে আসতো না। আর তার থেকে বড় কথা, তুই এখনো হসপিটালে আমার জন্যই পড়ে আছিস। কে ভাই তুই, আর কোথায় থাকিস? তোকে তো আগে কোনোদিন আমাদের কলেজে দেখিনি। আমি আকাশ মাহমুদ। এই শহরে আমি নতুন। তোমাদের কলেজেও আজ আমার প্রথম দিন। আর থাকি কোথায় সেটা এখনো নিশ্চিত করে বলতে পারবো না,
তবে রাতে গিয়ে বাসা খুঁজবো, পেয়ে গেলে তোমায় উত্তর দিয়ে দিব আমি কোথায় থাকি। ভাই তুই শহরে নতুন, তোকে হয়তো কেউ বাসা দেবে না, তবে তোর চিন্তার কোনো কারণ নেই। আমি আছি তোর পাশে। তুই আজ থেকে আমার ঘরে থাকবি, থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নেই তোর। আরে ভাই কি বলেন, আমি বাসা খুঁজে নিব, তোমার শুধু শুধু টেনশন করতে হবে না। ভাই মনে আঘাত দিস না, তুই আমার জন্য যা করেছিস বললাম তো, সেটা কেউ করতো না। প্লিজ তুই না করিস না। আচ্ছা ভাই, তোমার বাসাতেই থাকবো। খুবই খুশি হলাম রে। আচ্ছা তুই কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছিস? আমি অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নিয়েছি। আরে কি বলিস, তাহলে তো তুই আমার ক্লাসমেট। হ্যাঁ। তাহলে তুই আমার সাথে ফর্মালিটিস কেন দেখাচ্ছিস, তুই করে বল। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর নামটাই তো জানা হলো না, তোর নাম কি রে? আমার নাম প্রান্ত। তোর বাসায় কে কে আছে রে? আর আগে কোথায় থাকতি? বাসায় কেউ নেই, আর আগে কোথায় থাকতাম বলতে একটা বাসা ছিল আমার, কিন্তু সেটা সমস্যার কারণে ছেড়ে দিয়ে চলে আসছি। আচ্ছা তুই চাপ নিস না, তোর বাসায় আমি আছি, যখন যা লাগে আপন ভাই হিসেবে আমায় বলবে। আর এখন ডক্টরের সাথে কথা বলে চল, বাসায় চলে যাব। আরে প্রান্ত কি বলছিস তুই? তোর শরীর ভালো না, তোর হসপিটালে থাকা উচিত, কিন্তু তুই বাড়ি যেতে চাইছিস কেন? দোস্ত, বাসায় মা আর ছোট বোনটা একারে, আজ সারাদিন হয়তো অনেক খোঁজ করেছে আমার, এখন না গেলে খুব টেনশন করবে রে। কি আর করা, প্রান্তর জন্য ডাক্তারের সাথে কথা বলতে হলো, পরে ওকে নিয়ে ওর বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথে তো প্রান্তর মা সে কি কান্না! আরে মা কান্না করছো কেন? দেখো আমার কিছুই হয়নি, শুধু একটু অ্যাক্সিডেন্ট করেছি। প্রান্ত ওর বাসায় মিথ্যা বলেছে, তবে কারণটা আমি জানি। সে হয়তো বাসায় টেনশন দিতে চায় না, সে তার মায়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মা, আজ থেকে আকাশ আমাদের বাসায় থাকবে। এই ছেলে না থাকলে আজ তোমার ছেলে হয়তো মরেই যেত। আর তাছাড়া ওরও থাকার জায়গা নেই, শহরে এসছে লেখাপড়া করার জন্য। আজ প্রথম দিন ক্লাস করে বাসা খোঁজ করার কথা ছিল, কিন্তু সে সারাটা সময় আমার সাথে না খাইয়ে হসপিটালে কাটিয়েছে। বাবা, তোমায় কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নাই, তবে আজ থেকে এই বাসায় তুমি আমার ছেলের মতোই থাকবে। ওনার কথা শুনে ভিতরটা খুশিতে ভরে গেল। নিজের মা নাই, কিন্তু অন্য একটা মায়ের মতন মানুষকে পেয়ে গেলাম। প্রান্তর মা খাবার দাবারের ব্যবস্থা করলো, দুজনে মিলে খেয়ে নিলাম। প্রান্তর মা ওকে খাইয়ে দিচ্ছে, এটা দেখে নিজের জন্মদাত্রী মাকে খুব মিস করতে লাগলাম। চোখ মুখ পুরো কালো হয়ে গেল, এটা হয়তো প্রান্তর মা বুঝে নিয়েছে। বাবা, আমি কিন্তু কিছুটা আন্দাজ করতে পারছি। তোমায় আগেই বলেছি তুমি আমার বাসায় আমার ছেলের মতোই থাকবে। হ্যাঁ করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। উনি আমায় খাইয়ে দিচ্ছে, চোখের জল যেন ঝর্ণার মতন বয়ে পড়বে এখন, তাও নিজেকে কন্ট্রোল করে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমাকে একটা রুম ঠিক করে দিল। বাবা, আজ থেকে তুমি এখানেই থাকবে। রুমে এসে নিজের ব্যাগটা রেখে বিছানায় গা এলিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম, পরে রেডি হচ্ছি কলেজের জন্য। তখনই প্রান্তর আম্মু এসে বলল, আকাশ নিচে নাস্তা লাগিয়েছি, যাওয়ার আগে খেয়ে যাবে কিন্তু। আচ্ছা আন্টি। নাস্তা করে আমি কলেজে চলে আসলাম। প্রান্ত কলেজে আসেনি, আর আসবি বা কি করে? মায়া গতকাল তার কি হাল করেছে। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে ধরবো, তখনই দেখি কলেজের ক্যাম্পাসে মায়ার বডিগার্ড সহ আরো প্রায় শতাধিক চেলাপেলা বসে আছে, আর মায়া টেবিলের উপরে পা তুলে বসে আছে। আমি তাদের দেখেও না দেখার ভান করে কলেজে প্রবেশ করতে ধরলাম, কারণ ওদের দিয়ে আমাকে কাজ কি? আমি এসেছি পড়াশোনা করতে, সেটাই করব আমি। হঠাৎই মায়ার বডিগার্ড আমায় ডাক দিল। এই ছোকরা, এদিকে আয়। হ্যাঁ বলেন। কাল আমি শাসিয়ে যাওয়ার পরেও নাকি তুই সেই ছোকরাটাকে সাহায্য করেছিস? হ্যাঁ করেছি, কারণ আমি আমার কর্তব্য পালন করেছি। তুই কি জানিস তুই কার কথা অমান্য করেছিস? এই শহরের নাম করা নেতা আলিফ সাহেবের মেয়ের কথা অমান্য করেছিস তুই। এর জন্য তোর সাজা হচ্ছে মৃত্যু। কি বললি তুই? তুই আমায় মারবি? খুব হাসি পাচ্ছে আমার। তুই কিন্তু আরো একটা বেয়াদবি করলি। তোকে এমন দর্দনাক মৃত্যু দেব, তোর শরীরের অস্তিত্ব সহ কেউ খুঁজে পাবে না। আরে যা তো, যা পারিস কর। মেরে ফেলবি আমায়? নে মেরে ফেল, তবে একটা কথা মাথায় রাখবি, এই আকাশ মাহমুদ মৃত্যুকে ভয় পায় না, উল্টো মৃত্যু আরো আকাশ মাহমুদকে ভয় পায়। একটা শহরে রাজত্ব করতে পেরেই এতটা দাপট তোদের, তাহলে আমার কি করা উচিত? যেই ছেলে পুরো দেশকে মুঠো করে 10 বার গিলে খেয়ে ফেলেছে। আই ছোট লোক, অনেকক্ষণ ধরে দেখছি তুই বহু বকবক করছিস।
এই, তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? মার এই ছোট লোককে। ওকে মেরে ওর লাশ সহ নদীতে ফেলে দিয়ে আসবি। খুব বড় বড় কথা বলছে দেখছি এই ছোট লোকটা। আরে ম্যাডাম কুল, এত উত্তেজিত হওয়ার কিছুই নাই। আমি আগেই বলেছি যে আমি মৃত্যুকে ভয় পাই না। সো মেরে দিয়ে আমার লাশ গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসেন। কি? তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপরে কথা বলিস? দাঁড়া, তোর হাড়গোড় প্যাকেট করছি। আয় মার তোরা সব কয়টা মিলে ওকে। মায়ার কথা অনুযায়ী হুট করে কেউ একজন এসে আমার শরীরের মধ্যে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। আমায় মেরে উল্টো তার লাঠি ভেঙে গেছে। ভাবছি আবার নিজের রূপে ফিরে যাব কিনা। যদি নিজের রূপে ফিরে যাই তাহলে তো আজ এই কলেজ ক্যাম্পাসে কয়েক শতাধিক লাশ পড়বে। ভিতরে জানোয়ারটা জেগে উঠল। এখন যদি ওদের কিছু না বলি তাহলে ওরা আমায় মারতে মারতে আধমরা করে ফেলবে। তার থেকে ভালো আমি ক্যাম্পাস থেকে শ্মশান বানিয়ে দেই। দুনিয়া इस बात पे चलती है, या तो मारो या तो खुद मर जाओ, लेकिन मैं तो मरने वालों में से नहीं हूँ, क्योंकि बाप हमेशा बाप ही होता है। ভিতরে শয়তানটা রক্ত খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। দুই পা পিছনে গিয়ে মায়ের আসল বডিগার্ডের ঘাড় ধরে মট করে ঘুরিয়ে ফেললাম। ব্যাস, কাম তামাম। সে ঘাড় মোটকে মাটির উপরে পড়ে আছে। পুরো ক্যাম্পাস আর মায়ার লোকেরা আমার দিকে হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো এটা? কারোর যেন কিছুই মাথায় ঢুকছে না। কি রে ছোট লোক, তুই এটা কি করলি? তখনই হেড স্যার ঘটনাস্থলের দিকে আসে। এই, এখানে কি চলছে মায়া? কাল না তোমায় বারণ করেছি এসব গুন্ডাদের কলেজে আনবে না। তুমি তো দেখছি আমার কথা শুনবে না। একে তো ওদের নিয়ে এসেছো, দ্বিতীয়ত আবার মারামারিও করছো। স্যার অতিরিক্ত বলে ফেলছেন কিন্তু। দেখছেন না এই ছেলে আমার বডিগার্ডকে মেরে মাটিতে শুইয়ে রেখেছে? মাথা কিন্তু বিগড়ে আছে স্যার। প্লিজ আপনি চলে যান আর আমাকে আমার কাজ করতে দিন। আরে ম্যাম, কি বলছেন এসব? আমি কখন আপনার বডিগার্ডকে মারলাম? সে তো আমার হাত লেগে এমনটা হয়ে গেছে। স্যার প্লিজ আপনি আমাকে বাঁচান। আমি সত্যি ওনার বডিগার্ডকে মারিনি। অনিচ্ছা সত্ত্বেও আমার হাত ওনার ঘাড়ে লেগেছে আর উনি মাটিতে লুটিয়ে পড়েছেন। মায়া, তুমি তোমার গার্ড প্যাড নিয়ে কলেজ থেকে চলে যাও, আর কলেজে আমাদের শান্তিতে ক্লাস করাতে দাও। না, আমি যাব না। আমি এই ছোট লোককে মেরে এই কলেজ থেকে যাব। মায়া, ভুলে যেও না আমি তোমার প্রিন্সিপাল। আমার কথা যদি না শুনে এখন, তাহলে তোমার কলেজ থেকে বরখাস্ত করে বের করে দিব। পরে যা হবে দেখা যাবে। হয়তো আমায় মেরে ফেলবে তোমার লোকেরা, সেসব নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু এটা মনে রাখো, পুরো কলেজের সামনে তোমার লজ্জা পেয়ে কলেজ ছাড়তে হবে। সেটাতে কিন্তু তোমার সম্মান হানি হবে। আরে স্যার, এই ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, আমার লোকের গায়ে হাত তুলেছে, আর আপনি তার পক্ষই নিচ্ছেন? মায়া, আমি জানি এই ছেলে কিছুই করেনি, কারণ তোমরা সংখ্যায় অনেক আর সে একা। তার থেকে বড় কথা, তোমার ছোটখাটো বিষয়ে গায়ে লাগে বেশি, সেটা আমি জানি। সো এখন এদেরকে কলেজ থেকে চলে যেতে বলো। কলেজে কোনো মারামারি আমি চাই না। যা করার তোমরা বাইরে গিয়ে করো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু কলেজে না। স্যার কাজটা ভালো করলেন না। বাবার জন্য আপনাকে সম্মান দিতে হয় আমাকে, না হয় কিন্তু এখনই দাফন দিয়ে দিতাম আপনাকে। এই, তোরা সব কয়টা কলেজের গেটে গিয়ে অপেক্ষা কর। শুয়োরটাকে আজ কলেজের বাইরে নিয়ে গিয়ে মারবো, তারপর দেখবো ওকে কে বাঁচায়। মায়ার কথায় সবাই চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। যাক, আল্লাহ বাঁচিয়েছে। এসেছি নিজেকে মানুষ করতে, কিন্তু সেখানেও অমানুষের দেখা। শুধু দেখাই না, জালেমের মতন অত্যাচার করে তারা পুরো কলেজে। কি করব ভেবে পাচ্ছি না। এসবের মাঝে থাকলে যে নিজেকে মানুষ বানাতে পারবো না। আজ যদি স্যারের আসতে আরেকটু দেরি হতো তাহলে হয়তো শ্মশান বানিয়ে ফেলতাম কলেজ ক্যাম্পাসটাকে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করলাম। তবে কলেজ শেষ হলে হয়তো কোনো একটা ঝামেলা হবে, সেটা নিয়ে একটু টেনশন লাগছে। ধুর, এখন এসব ভেবে লাভ নেই, ক্লাসে মন দেই। দুশ্মনরা আকাশ মাহমুদকে নিয়ে ভাবে, আকাশ মাহমুদ কাউকে নিয়ে ভাবে না। ক্লাসে বসে আছি, স্যার লেকচার দিচ্ছে। চুপচাপ ওনার লেকচার শুনলাম। স্যার যেতেই হাজার জনের হাজারটা প্রশ্ন করতে লাগলো। এই ছেলে, তুমি কি সত্যি মায়ের বডিগার্ডকে মেরেছো? আমাদের না, কারোরই বিশ্বাস হচ্ছে না। চোখগুলো এখনো ভুলোটে লাগছে সে সিচুয়েশনের কথা মনে পড়লে। ভাই দেখো, আমি কাউকে মারি নাই। অনিচ্ছা সত্ত্বেও এমনটা হয়ে গেছে। আর আমি কোনো বীর পুরুষ নই যে একা এতগুলো মানুষের সামনে একজনকে মেরে মাটিতে শুইয়ে দিব। আমার কি জানের মায়া দয়া নেই? হ্যাঁ, আমরা তো তাই বলি, যে ছেলেটার কি জানের মর্যাদা নাই? তাহলে তুমি ইচ্ছা করে এমনটা করোনি?
না, আমি ইচ্ছা করে এমনটা করিনি। আমার মুখ থেকে না জনক উত্তর শুনে সবাই চুপসে গেল। ধুর, যাক চুপসে, তাতে আমার কি? নিজের প্রচারণা করার জন্য কলেজে আসিনি, এসেছি পড়তে, আর আমি সেটাতেই ফোকাস করব। তবে সবাই বারবার আমাকে এটা কেন জিজ্ঞেস করছে তা আমি জানি, কারণ সবাই চায় মায়ার মুখের উপরে কেউ জবাব দিক, কিন্তু নিরাশ হয় সবাই আমার কথায়। আমি এটাই বুঝি না, ছোট ছোট কীটপতঙ্গগুলো শয়তানকে বশে আনতে চায়। তারা এটা জানে না, যেদিন শয়তানের মাথা হাঁটবে সেদিন শয়তান পুরো দুনিয়াকে একপাশে রেখে সে অপর পাশ থেকে সবার বিপক্ষে একাই কানামাছি খেলবে। সেদিন রক্তের বন্যা কেউ আর ঠেকাতে পারবে না, সে যত বড়ই শয়তান হোক না কেন। গডফাদারকে বক্সে বন্দি করা এতটা সহজ না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই অন্য স্যার ক্লাসে আসলো। ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করে বের হয়ে দেখি কলেজের গেটের সামনে হায়নাগুলো আমার জন্য অপেক্ষা করছে। আমি অন্য এক ক্লাসমেটের সাহায্য নিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে এলাম। বাসায় এসে দেখি প্রান্ত আমার জন্য গেটের সামনে অপেক্ষা করছে। সে আমাকে দেখতে পেয়ে, কিরে, আজ নাকি তুই মায়ের বডিগার্ডকে মেরে কাট করে দিয়েছিস? আরে না বেটা, সেসব কিছুই হয়নি। বেফাসভাবে আমার হাত লেগে এমনটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, দেখি তোর হাতটা একটু দেখাতো আমাকে। হাত দেখে কি করবি? আরে এমনি দেখবো, হাতটা দেখা তুই। হাতটা প্রান্তর দিকে এগিয়ে দিলাম। আরে আকাশ, তুই আমায় কি শেখাবি? তুই কি এটা জানিস আমি মানুষের হাত পড়তে পারি? কি বলছিস তুই উল্টাপাল্টা? আরে কিছু না, চল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে। প্রান্তর কথার আগামাতা কিছুই বুঝতে পারলাম না। কি সব পাগলের মতন কথা বলছে সে। প্রান্তর সাথে বাসায় ঢুকে গেলাম। খেয়ে দিয়ে নিজের রুমে শুয়ে আছি। হঠাৎই আগের কথাগুলো মনে পড়লো। আমি আকাশ কি ছিলাম আর এখন কি অবস্থায় আছি। তবে জানি না নিজেকে এই বেশে কতদিন ধরে রাখতে পারবো। এটা নিয়েই খালি মনের মধ্যে ভয় হয়, কখন না জানি আমার আবার আগের রূপে ফিরে যেতে হয়। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা প্রান্তর ডাকে ঘুম ভাঙলো। আরে তুই এত সময় পড়ে পড়ে কিসের ঘুম ঘুমাচ্ছিস? হ্যাঁ, বিকেল যে হয়েছে, তোর কি সেই খবর আছে? বিকেল হলে হয়েছে, তাতে আমার কি? আরে তোর কি মানে? তুই যে এই এলাকায় এসছিস আজ 2 দিন হলো, তুই কি এই এলাকাটা ঘুরে দেখবি না? না, দেখবো না। আমি ঘুমাবো এখন আরো। না, এখন আর ঘুমানো চলবে না। চল দুই ভাই মিলে এলাকার সীমানা থেকে একটু ঘুরে আসি। কি আর করা, প্রান্তর জন্য বিছানা ছেড়ে উঠতে হলো। পরে দুজনে মিলে এলাকা দেখতে বের হলাম। দুজনে এলাকার এদিক ওদিক চক্কর খাচ্ছি আর এলাকা ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ দেখে কয়েকটা ছেলে দাও ছুরি হাতে নিয়ে এদিকে এগিয়ে আসছে। এটা দেখেই প্রান্ত দৌড়ে লুকিয়ে গেল। আমি তো সেখানেই বেকুবের মতন দাঁড়িয়ে আছি। এছাড়া কি বা করবো আমি? ছেলেগুলো একদম আমার সামনে চলে আসলো। এসে সোজাসুজি আমার কলার চেপে ধরেছে। এই, তোর সাথে যে প্রান্ত ছিল সে কই? তা তো আমি জানি না। দুজন মিলে হাঁটছিলাম, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। সত্যি সত্যি বল, সে কই? ওর সাথে পুরনো ঝামেলা আছে আমাদের কিছু। ভালোই ভালোই বলছি, ও কই সেটা বলে দে, না হয় তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আরে ভাই, সে কই আমি কেমনে বলবো? আমি আসছি আজ এলাকায় নতুন, তাকে নিয়ে ঘুরতে বের হইছি, আর তোমরা এসে আমার কলার ধরে চাপাচাপি করছো। চাপাচাপি না, কোপাকুপি হবে। একটু ওয়েট কর খালি। ভাই আইসে, তারপর তোকে কি মা বানাবো। চুপচাপ দাঁড়িয়ে আছি, ঘন্টার আগামাথা কিছু জানি না, আর তারা এসে আমার শাসাচ্ছে। আবার কাকে জানি ফোনও দিচ্ছে। জি ভাই, মালটাকে পাইনি, তবে তার সাথে আরেকজন ছিল, তাকে পেয়েছি। তাকে এখন আমরা আটকে রেখেছি, আপনি আসেন। ভাই, আমি তো আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো ভুল করেছি? না, তুই ভুল করিসনি, তবে ভুল মানুষের সাথে হেঁটেছিস, তার জন্য তোর সাজা হবে আজকে। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, দিমাগ গরম করিস না। তাদের কথা মতন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটু পর একটা বিএম সিরিজের কার এসে সামনে দাঁড়ালো। কে এসে দেখতেও পাচ্ছি না। তার ছেলে পেলে আমায় ঘিরে রেখেছে। মালটা কোথায়? বস, মালটা ওই যে। এত সময় চেহারা দেখতে পেলাম লোকটার। লোকটা আমাকে দেখে সেখানেই আটকে গেল, এক পাও আর সামনে আগাচ্ছে না। বস, কি হলো? মালটাকে দেখবেন না আপনি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজ আর কারো রক্ষা নাই। তোরা বাঘকে খাঁচায় বন্দি করেছিস। জীবনের মায়া যদি থাকে তাহলে এখান থেকে দৌড়ে পালা, নয়তো দাফন করার জন্য লাশটাও খুঁজে পাবি না। এটা বলেই বস নিজে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল।
কিসের ড্রাইভার কিসের কি, নিজের যান বাঁচানো আগে ফরজ। সাঙ্গবাঙ্গ সবাই বসের কাণ্ড দেখে অবাক। সবাই এখনো সেখানে দাঁড়িয়ে আছে। বসের কথা যেন তাদের কিছুই বুঝে আসলো না। একটা ছেলে বসকে ফোন লাগায়, অনেক কয়বার রিং করে, কিন্তু বস ফোন ধরে না। শেষমেশ গিয়ে ফোন ধরে। বস, আপনি এভাবে চলে এলেন যে? তোরা এখানে সেখানে রয়ে গেছিস, তাড়াতাড়ি সেখান থেকে পালা। যাকে তোরা আটক করেছিস যে কোনো সাধারণ মানুষ না, সে একটা মনস্টার। প্রাণপ্রিয় ছোট ভাই, তাড়াতাড়ি পালারে তোরা সেখান থেকে, না এসে একাই তোদের সব কয়টাকে গিলে খাবে। তোদের সাথে হয়তো আমার আর শেষ দেখা হবে না। নেতার এমন কথা শুনে সবাই আকাশকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। আকাশে যেন কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না। তবে এইটুকু সে বুঝতে পেরেছে হয়তো আকাশকে তাদের বস চেনে। বাসায় চলে এলাম। এসে দেখি প্রান্ত বসে বসে রুমে হাঁপাচ্ছে। কি রে, তুই আমায় ছেড়ে চলে এলি কেন? আর তোদের সাথে ওর কিসের ভেজাল? আগে তুই এটা বল, তোকে ওরা আস্ত ছেড়ে দিয়েছে কি করে? আমি তো তোর জন্য টেনশন করতে করতে মরেই যাচ্ছি। সে তো আমি নিজে জানি না। তাদের নেতা আসলো, পরে আমায় দেখে সে গাড়ি স্টার্ট করে চলে গেছে। যাক, কলিজার একটু ঠান্ডা হলো। আরে এখন তো বল, কি ঝামেলা তাদের সাথে তোর? ভাই বলিস না রে, আগে খুব মারামারি করতাম আমি। একবার আমাদের ফ্রেন্ডদের মধ্যে একটা মারামারি হয়। তার ছোট ভাইও আমাদের ফ্রেন্ড, সে আমাদের সাথে গুটি করেছিল। পরে আমরা মিলে তাকে কেলাই। এরপর থেকে পিন্টু ওর বড় ভাই, সে আমাদের পিছু লাগে। ওর বড় ভাইয়ের মোটামুটি পাওয়ার আছে। ভাই তোরা পারিসও বটে, আর তুই টেনশন নিস না। আজকের পর হয়তো তারা আর তোকে কিছু করবে না। মানে বুঝলাম না, তারা আমায় আজকের পর আর কিছু করবে না? তুই সেটা জানলি কি করে? আরে এমনি বললাম, হয়তো আর কিছু করবে না। এখন চল, আন্টি নাস্তা লাগিয়েছে টেবিলে, খেতে যাব। তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। সেদিনটা সারাদিন প্রান্ত আর আমি রুমে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে কলেজে যাব। রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রান্ত এখনো পুরোপুরি সুস্থ না, তাছাড়া মায়া তাকে কিছু একটা করে দেওয়ার ভয় আছে। শুধু প্রান্তকে না, মায়া আজ আমাকেও ছাড়বে না। আমি সেই রকমের প্রস্তুতি নিয়ে গেলাম। রিক্সা করে কলেজে যাচ্ছি। হঠাৎই দেখি মায়া মাঝ রাস্তায় লোকজন জড়ো করে আমার জন্য বসে আছে। আমি তাদের সামনে যেতেই তারা আমায় রিক্সা থেকে টেনে নামিয়ে ফেললো আর মারতে আরম্ভ করলো। মায়া আমার কাছে এসে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল গালে। এই, আমি চললাম। বেটাকে কোনো মতেই তোরা ছাড়বি না, আধমরা করে ফেলবি একদম। এটা বলে মায়া চলে যায় সেখান থেকে। ভিতরে ভিতরে খুব ভয় হচ্ছে। আল্লাহ না জানি আজ ওদের কি হয়। নিজেকে নিয়ে ভয় নাই, কিন্তু যারা আমায় মারতে এসেছে তাদের নিয়ে ভয় হচ্ছে। আমি যদি একবার আমার রূপ নিয়ে নেই, তাহলে কারোর বাপের সাধ্য নাই আমাকে আটকানোর। মনে মনে খোদার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ তুমি আমার হাত থেকে ওদেরকে রক্ষা করো। তখনই কোথা থেকে জানি কয়েক শতাধিক ছেলে পেলে চলে আসে গাড়ি করে। তাদের সবার মুখে কাপড় বাঁধা, কারোর চেহারে দেখা যাচ্ছে না। এসেই মায়ের লোকদেরকে ইচ্ছে মতন মারতে শুরু করে। মারতে মারতে রক্তের নহর বানিয়ে ফেলেছে সেখানে। আর আমি তাদের কাণ্ড দেখে থ হয়ে তাকিয়ে আছি তাদের দিকে। কে এরা? মায়ার লোকজন মারকে সবাই মাটির সাথে গড়াগড়ি করছে। কে এরা আর কেনই বা এমন করে মারছে মায়ার লোকেদের? আবার আমায় চারপাশ থেকে প্রোটেক্ট করে রেখেছে। হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখনই দেখি গতকালে সে পিন্টু গাড়ি থেকে নামছে, যারা প্রান্তকে মারতে এসেছিল। ও এতক্ষণে বুঝতে পারলাম এরা কার ছেলে পেলে। তবে ও হঠাৎ এখানে কেন? তখনই পিন্টু এসে আমায় চমকে দিল। ভাই, আপনি আমায় মাফ করে দেন। গতকালের জন্য আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি। ভাই প্লিজ, আপনি আমায় মাফ করে দেন। আর কোনোদিন অমন ধারা ভুল হবে না। ভাই, আমি আপনার সামনে ছোটখাটো একটা মশা মাছি। আর কাল আমার ছেলে পেলেরা যা করেছে সেটার জন্য আমি লজ্জিত ভাই। ভাই আমি জানি আপনি সাধারণ কি অসাধারণ। সবাই আপনারা চিনতে ভুল করলেও আমি আপনারা চিনতে ভুল করিনি। আপনি যদি চান তাহলে আমার মতন কয়েক হাজার সাঙ্গুপাঙ্গু তৈরি করতে পারবেন। আপনাকে চিন্তা আমি ভুল করিনি ভাই। কোনো এক রাতে আমি পালিয়ে এসেছিলাম প্রাণ হাতে নিয়ে। সেই রাতে কিছু সংখ্যক ছেলে নিয়ে কয়েক শতাধিক ছেলে পেলেকে চিরতরে নিদ্রায় পাঠিয়ে দিয়েছিলাম। আপনি সেই ভয়ঙ্কর মনস্টার। সেদিন রক্তস্রোতে আপনার চেহারা ভালো করে দেখতে পারিনি, তবে আপনার আগুনের মতন জলজল করা চোখগুলো আমি দেখেছিলাম। চুপচাপ সবকিছু ভুলে যা। আর আমি কে সেটা যখন জেনেই গেছিস, তাহলে মুখে তালা লাগিয়ে ফেল। আর তোরা মায়ার লোককে মারলি কেন? মায়ার বাবাকে সেটা কি তোরা জানিস না? ওর বাবার কানে যদি এসব খবর যায়, তাহলে তুই পিন্টুকে তো জীবিত কবর দিয়ে দিবে। ভাই আপনি কে সেটা আমার মুখ থেকে কেউ জানতে পারবে না। আর মায়ের বাবা যত বড় নেতা হোক না কেন, আপনি তার বাপেরও বাপ। আপনার গায়ে হাত দিবে এমন বুকের পাটা কারণ নাই এই শহরে। এই শহরে কেন, পুরো দেশে একটা মানুষ পাওয়া যাবে না। আর হ্যাঁ, আমি জানি মায়ের বাবা অনেক পাওয়ারফুল মানুষ, তবে আপনি থাকতে মায়ের বাবা আমাদের একটা লোমও বাঁকা করতে পারবে না।
আর তাছাড়া আমরা তো মুখ ঢেকে এসেছি, কেউ আমাদের চিনতেও পারবে না। হয়েছে, এবার থাক তোরা, আমি কলেজে যাব। তারপর তাদের বিদায় করে কলেজে চলে এলাম। কলেজে আসার পর মায়া আমায় দেখে তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিরে, তুই এখনো স্বাভাবিক কি করে? তোকে ওরা মারেনি? আমায় মারবে কি, বিপরীত পক্ষ এসে তোমার লোকদেরকে মেরে গেছে। এই, কি বললি তুই? আমায় তুমি বলার সাহস কে দিয়েছে তোকে? কেউ দেয় নাই, তাহলে বললি কেন? ইচ্ছে হয়েছে তাই বলেছি। দাঁড়া, তোর ইচ্ছে বের করছি। এটা বলে ঠাস করে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়কে লজ্জায় পড়ে গেলাম, তবে ভাগ্যিস তেমন কেউ দেখেনি। ইচ্ছে করছে মায়াকে থাপ্পড় মেরে এখানে ফেলে রাখি, শুধু মেয়ে বলে বেঁচে গেল। কিরে, এখন কেমন লাগছে? আর কোনো দিন আমায় আপনি ছাড়া তুমি বলার চেষ্টা করবি তো সোজা জুতা মেরে দিব গালে। কোথা থেকে যে আসে ছোট লোকের দল। এই যে গায়ে হাত দিচ্ছেন, কিছু বলি নাই। বংশ নিয়ে ভুলেও কথা বলবেন না, তাহলে কিন্তু ইজ্জত রাখবো না। কি করবি তুই আমার, হ্যাঁ? ইজ্জতের 12টা বাজিয়ে দিব। দেখি তোর কত বড় সাহস, তুই আমার ইজ্জতের 12টা বাজা। কোনো কিছু ভাবা ছাড়াই মায়াকে জোর করে নিজের কাছে নিয়ে আসলাম। পরে মায়ার ঠোঁট জোড়ায় চুমু বসিয়ে দিলাম। একদম পাক্কা 5 মিনিট চুমু খেয়েছি। সে অনেক জোরাজোরি করেছে ছাড় পাওয়ার জন্য, কিন্তু ছাড়েটাকে ওকে। 5 মিনিট পর মায়াকে ছেড়ে দিলাম। খুব হাঁপাচ্ছে সে, চোখে মুখে পানি চলে এসেছে তার। কুত্তার বাচ্চা, তোর কত বড় কলিজা যে তুই আমায় কিস করিস। তোর তো আজ আমি 12টা বাজিয়ে দিব। তোর মরার সময় হয়ে এসেছে। তুই খালি একটু অপেক্ষা কর, আমি পাপাকে ফোন দিচ্ছি। ওকে দাও দাও, যাকে ফোন দেওয়ার দাও, আমি ভয় পাই না। সে মোবাইল ফোন নিয়ে ওর পাপাকে ফোন দিতে যাবে, তখনই ওর ফোনে একটা ফোন আসে। ম্যাম, হুট করে কোথা থেকে জানি কয়েক শতাধিক ছেলে পেলে চলে আসে। পরে তারা আমাদের বেরহেমভাবে মারতে শুরু করে। তার জন্য আমরা মালটার কিছুই করতে পারিনি। কি এসব কি হচ্ছেটা কি? তোরা এত ছেলে পেলে থেকে কি করেছিস তাহলে? ম্যাম সরি, আমরা বুঝতে পারছি না কি ঘটেছে আমাদের সাথে। রাখ তুই ফোন। মায়া ফোনটা রেখে দিয়ে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। কি আরো চুমু খেতে ইচ্ছে করছে? তাহলে কাছে আসো, আবার জড়িয়ে ধরে চুমু দেই। তোকে আমি শায়েস্তা করেই ছাড়বো। একে তো তোর এই আচরণের জন্য, দুই তোর কারণে আমার ছেলেপেলেরা মার খেয়েছে সেজন্য। কতদিন কাকতালীয় ভাবে বেঁচে যাবি মনে রাখিস। আমি একটা বাঘের মেয়ে, যে এক ডাক দিলে পুরো শহর কাঁপে। আর তার মেয়ের সঙ্গেই পাঙ্গা? পাংখা কেটে দেবো তোর, ওয়েট কর খালি। এই শহরের সবাই এক নামে চিনে আমায়, লেডি ডন। তুই সেই লেডি ডনের সাথে বেয়াদবি করেছিস, এটার ফল তুই পেয়ে যাবি। তারপর হনহনিয়ে আকাশের সামনে থেকে চলে গেল। মায়ের কথা শুনে খুব জোরে হাসি পাচ্ছিল, কিন্তু সাইলেন্ট ছিলাম, কারণ না হয় আরো রেগে যাবে মহারানী। শালার পাওয়ার রে, কি আর বলবো। সে একটা বাঘের মেয়ে, তার বাবা বাঘ, আর আমি এলাকার পোষা কুত্তা। সবই কপাল, দুনিয়ার মানুষ এমনই, শক্তের ভক্ত নরমের জম। শালার এখন যদি নিজের রূপটা ধারণ করি না, তাহলে তোর বাবা এসে আমার জুতা পরিষ্কার করার জন্য সিরিয়াল ধরবে, আর তার মেয়ে হয়ে এসে পার্ট নেয় আমার সামনে। যাক বাপ, আর কিছুই বলবো না, দুনিয়া তোদের, রাজত্ব তোরাই কর। ক্লাস করতে চলে গেলাম। মায়া ক্লাস না করে কলেজ থেকে চলে গেছে, তবে মেয়েটার ঠোঁটটা না সেই মিষ্টি ছিল। 5 মিনিট চুমুখেও যেন কম মনে হচ্ছে আমার কাছে। সেসব নিয়ে ভাবছিলাম, তখনই স্যার ক্লাসে আসে। ক্লাস করায় মন দিলাম। স্যার ক্লাস করাচ্ছে, আমি স্যারের লেকচারগুলো মন দিয়ে শুনছিলাম। তখনই কয়েকজন পুলিশ ক্লাসরুমে ঢুকে পড়ে, সাথে কয়েকটা দানবও আছে 6 ফুটওয়ালা। পুলিশ এসে আমার কলার চেপে ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বাহিরে নিয়ে গেল। আর আমি কি করেছি? আপনারা আমায় এভাবে ধরে নিয়ে কোথায় যাচ্ছেন? জমের বাড়ি আলিফ সাহেবের মেয়েকে কিস করছিস? হ্যাঁ, এবার মজা বুঝবি তুই। ও এই ব্যাপার, তার মানে মায়া পুলিশ পাঠিয়েছে আমায় ধরে নিয়ে যাওয়ার জন্য। মেয়েটার যে এত রাগ তা বুঝতেই পারিনি। আমি জানতাম সে আমার উপরে প্রচন্ড ক্ষেপা, কিন্তু এত তাড়াতাড়ি আমার 12টা বাজাবে সেটা আমি বুঝতে পারিনি। পুলিশগুলো আমায় টেনে হেসড়ে কলেজ মাঠে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি মায়া আর তার সাথে একটা লোক দাঁড়িয়ে আছে। মায়া আমায় দেখতে পেয়ে, বাবা, এই ছোট লোকটা আমার সাথে বেয়াদবি করেছে, ওরে আজকে আমি ছাড়বো না। মায়া এসে আকাশের গালের মতো কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তখনই পেছন থেকে মায়ের সাথে থাকা লোকটা মায়াকে আটকে নেয়। মায়া, তুই বাড়ি যা, আমি ওকে দেখছি। আমার মেয়ের সাথে বেদবি করার ফল ওকে বুঝিয়ে দেব। লোকটার কথা শুনে বুঝতে বাকি রইল না যে
তিনি মায়ার বাবা। মায়া চলে গেল আর মায়ের বাবা এসে আকাশের কলার চেপে ধরে। এই শুয়োরের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার মেয়ের সাথে অসভ্যতামি করিস? তুই কি জানিস না মায়া কার মেয়ে? স্যার আমি কিছুই করিনি। মায়া নিজেই আমার সাহসের পরিচয় দিতে বলেছে, তাই আমি তাকে কিস করেছি। জানোয়ারের বাচ্চা, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে তো আজ আমি। তখনই পুলিশ আলিফ সাহেবকে আটকে ফেলে। স্যার আপনি প্লিজ শান্ত হন, আমরা বেতাকে থানায় নিয়ে মজা দেখাচ্ছি। না অফিসার, আপনারা চলে যান। আমার লোকেরা ওকে এখানে মজা বোঝাবে। পুরো কলেজ দেখুক সে কার মেয়ের সাথে অসভ্যতামি করেছে। না হয় আজ বাদে কাল অন্য কেউ সেই ভুল করবে। ওকে স্যার, আমরা তাহলে তাকে ছেড়ে দিলাম। আপনার যা ইচ্ছে হয় আপনি তার সাথে করুন। এই গাড়ি থেকে হকি বের করে উদ্যম খেলানি খেলাতো বেটাকে এখানে। আলিফ সাহেবের কথা অনুযায়ী তার রক্ষী তারা আমাকে মারতে শুরু করে। মারতে মারতে মাটিতে ফেলে দেয়। আমি টু শব্দও করিনি। তখনই হুট করে কোথা থেকে জানি পিন্টু চলে আসে। স্যার আপনি প্লিজ আপনার লোকেদের মানা করুন যাতে ছেলেটাকে না মারে। এই পিন্টু, হঠাৎ তুই এই ছেলের হয়ে উকালতি করছিস? কোথা থেকে চলে এসেছিস? তুই কি জানিস সে আমার মেয়ের সাথে কি করেছে? স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন, যাকে আপনারা মারছেন সে কি আপনারা তা কেউ জানেন না। এই পিন্টু, বেশি বকবক করিস না, তাহলে কিন্তু তোরও 12টা বাজিয়ে দেবো। স্যার আপনার দরকার হলে আমায় মারেন, তাও প্লিজ ছেলেটাকে ছেড়ে দিন। না হয়তো কাল সকালে কেউ আর এই দুনিয়ায় ভালো দেখতেই পাবেন না। যাকে আপনারা মারছেন সে একটা ঘুমন্ত হায়না। একবার ছুটে গেলে সব কয়টা রক্ত পান করা ছাড়া থামবে না। পিন্টু, তুই কি পাগল হয়ে গেছিস? হসপিটালে গিয়ে ডাক্তার দেখা। স্যার আপনার পায়ে পড়ি, ছেলেটাকে ছেড়ে দেন। পিন্টু আলিফ সাহেবের পায়ে পড়ে যায়। তখনই আকাশ পিন্টুকে ইশারা করে বলে চুপ থাকতে। ওকে স্যার, আমি চললাম। আপনাদের যা ইচ্ছা হয় করুন, আমার আর কিচ্ছু বলার নেই। জানেন মায়া যার নেই তাকে হাজার বলেও বোঝানো যাবে না। পিন্টু সেখান থেকে চলে যায়। আলিফ সাহেবের লোক আকাশকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। আকাশ মাটিতে পড়ে আছে। তখনই কলেজের গেট থেকে 11টা হায়না প্রবেশ করে, হাতে বিশাল বড় বড় অস্ত্র নিয়ে। আলিফ সাহেব হায়নাগুলোকে দেখে থরথর করে কাঁপতে শুরু করে। হায়না একটা চেঁচিয়ে বলে ওঠে, আজ রক্তের বন্যা বহাবো এই কলেজ মাঠে। হায়নার গলার শব্দ শুনে আকাশ মাটিতে শুয়ে সজোরে হাসতে আরম্ভ করে। মেনে বলা থা মেরা দেমাগ হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। এখন কার বাপের সাধ্য আছে দেখি, পারলে তোরা আমার রক্ত খাওয়া থেকে আটকা। মাটি থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু নিজের শরীরের ব্যালেন্স রাখতে পারছি না, ঢুলে পড়ে যাচ্ছিলাম বারবার। তখনই হায়নার দল এসে আমায় ধরে ফেলে। ভাই আপনি ঠিক আছেন তো? আপনার এই অবস্থা যে করেছে তাদের তো আর শ্মশান ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। হ্যাঁ আমি ঠিক আছি, আর তোদের কিছু করতে হবে না, ওদের আমি দেখছি। তোরা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখ। পুরো কলেজ হা হয়ে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। এ যেন এককাল নেমে এসেছে কলেজ মাঠে। সবাই হায়নাগুলোর ভয়ে দৌড়ে যে যার মতন নিজেকে আড়াল করে ফেলে। হায়না একটার হাত থেকে মেশিন একটা হাতে উঠিয়ে নিলাম। আমায় মারিস? তোদের কত বড় সাহস! আজ মেশিনের ডাট দিয়ে মেরে আলিফ সাহেবের মস্তক কয়েক ভাগে বিভক্ত করে ফেলবো। মেশিন দিয়ে আলিফ সাহেবের দিকে ঢুলতে ঢুলতে এগিয়ে গেলাম। আলিফ সাহেবের ঘুমন্ত বাক্যে জাগাতে হয় না, না হয় নিজের এই প্রাণ হারানোর ভয় থাকে। কিন্তু আপনি সেটাই করলেন। এখন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? এই ছেলে, তুই কাকে কি বলছিস? তুই জানিস না আমি কে, আমার কত পাওয়ার? আমি চাইলে তোকে এখানে মেরে পুঁতে ফেলতে পারি। হা হা হা। আলিফ সাহেব, আপনার কথা শুনে প্রচুর হাসি পাচ্ছে। আপনি যা বললেন তা কখনোই পারবেন না, কারণ এই যে দেখছেন হায়নাগুলো এক একটা রক্তচোষা হায়না। একটা হায়না যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে 3 অক্ষরের আলিফ নামের মতন আপনাকেও মেরে 3টা খণ্ডে বিভক্ত করে ফেলবে। এই তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? ছোকরাটারে সব কয়টারে মেরে কুমায় পাঠিয়ে দে। বদমাইশটা অনেক কথা বলেছে, আমিও দেখতে চাই ওর কত বড় স্পর্ধা। সে আমায় হুমকি দেয়। মায়ের খেয়েও মেজাজটা শান্ত করে রেখেছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে সব কয়টায় 12টা বাজাতেই হবে। মেশিনের ডাটটা উল্টো ঘুরিয়ে আলিফ সাহেবের মাথায় বাড়ি দিতে ধরলাম। তখনই ধপাস করে উল্টো আমি মাটিতে পড়ে গেলাম। এমন সময় চিফ মিনিস্টারের গাড়ি কলেজের গেট দিয়ে প্রবেশ করে। আলিফ সাহেব চিফ মিনিস্টারকে দেখে স্যালুট দিয়ে দাঁড়িয়ে পড়ে। চিফ মিনিস্টার তার সালামের উত্তর না নিয়ে সোজা আলিফ সাহেবের কলারের মধ্যে ধরে ফেলে। এই জানোয়ার, তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই জানিস এই ছেলের যদি কিছু হয় তাহলে কবরের তলে গিয়ে লুকাতেও শান্তি পাবি না। সেখান থেকে তুলে আবার হত্যা করবে তোকে।
শুধু তোকে না, সাথে আমাকে উপরের টিকিট ধরিয়ে দেবে। মিনিস্টার সাহেব, আপনি এসব কি বলছেন? উল্টোপাল্টা। এইটুকু ছেলের কিসের এত ক্ষমতা? বাপ, তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। বিশ্বাস কর, যে এই 11 জনকে চোখের সামনে দাঁড়িয়ে আছে না, দেখছিস, এগুলো কোনো মানুষ না, এগুলো এক একটা চিতাবাঘ। এখান থেকে একজনও যদি তোর বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে তোর বংশসহ কবরে তলি পাঠিয়ে দেবে। মিনিস্টার সাহেব, সত্যি আমার মাথায় কিছু কাজ করছে না। আরে বেটা, তোর মোটা মাথার গুষ্টি মারি। আগে নিজের যান বাঁচানো ফরজ। তুই যা, জাহান নামে যা। আমি এই ছেলেকে নিয়ে আগে হসপিটালে যাই, না হয় বেটা পরে আমাকেও ছাড়বে না। চিফ মিনিস্টার নিজে আকাশকে মাটি থেকে কোলে তুলে নেয়, পরে আকাশকে নিয়ে সোজা হসপিটালে চলে যায়। হায়নাগুলো গাড়ি নিয়ে মিনিস্টারের সাথে সাথে হসপিটালে যায়। আলিফ সাহেব তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। পিন্টু গেটের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখছিল। সে আলিফ সাহেবের মুখে হতাশা দেখে ভেতরে আসে। স্যার, আপনি বলেছিলাম এই ছেলে কোনো যেমন তেমন ছেলে না। এই ছেলেকে মারা এত সহজ না। আর যদি কেউ ভুলে মেরেও দেয়, তাহলে তাকে যেই কবরস্থানে দাফন করবে, সেই কবরস্থানের সব মুর্দারা কবর থেকে উঠে পালাবে। এই ছেলে এমন এক খাতারনাক ভাইরাস। স্যার, এখন আমি চললাম। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, কয়েকজন হুজুরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আগ থেকে খবর দিয়ে রাখেন, যেন তারা আপনার জানাজা পড়ায়। না হয় এমন বেরকম ভাবে আপনাকে মারবে যে হুজুররা আপনার লাশ দেখার পর কেউ জানাজা পড়ানো তো দূরের কথা, আপনার লাশের কাছে মশামাছি পর্যন্ত ভয় পেয়ে যাবে না। এই পিন্টু, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? না স্যার, আপনার সতর্ক করছি, কারণ এই চিতাবাঘটাকে আহার করতে আমি নিজ চোখে দেখেছি। এবার চললাম স্যার। পিন্টু সেখান থেকে চলে আসে। আলিফ সাহেবের মাথায় এখনো ঢুকছে না যে কে এই ছেলে, আর কিসের এত পাওয়ার এই ছেলের, যে মিনিস্টার পর্যন্ত মরণের ভয় ছুটে এসেছে। ধ্যাত, মাথাটা যেন জ্যাম হয়ে গেছে। বাড়িতে যাওয়ার দরকার, না হয় মাথা আরো জ্যাম হয়ে যাবে। পরে তিনি বাসায় চলে যায়। অন্যদিকে আকাশকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। প্রান্তর বাসার মানুষ খবর পেয়ে তাড়াতাড়ি দৌড়ে হসপিটালে আসে। এসে দেখে চিফ মিনিস্টার আকাশের পাশে বসে আছে। প্রান্তর পরিবার চিফ মিনিস্টারকে দেখে থতমত খেয়ে যায়। প্রান্ত ডাক্তারকে জিজ্ঞেস করে, আকাশ এখন কেমন আছে? আপনার ওর ট্রিটমেন্ট করছেন তো ভালো করে? ইনশাল্লাহ মোটামুটি ভালো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। চিফ মিনিস্টার নিজে তদারকি করে নিয়ে এসেছে, সেখানে ভালো করে ট্রিটমেন্ট হবে না মানি। যাক, তাহলে আকাশ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তবে 2-1 দিন হসপিটালে রেখে পরে তোমরা বাসায় নিয়ে যেও। আচ্ছা ডক্টর। প্রান্ত আকাশের কেবিনে ঢুকে। তখনই চিফ মিনিস্টার তাদেরকে বলে, এই ছেলে তোমাদের বাড়িতে উঠছে মনে হয়। হ্যাঁ স্যার, সে আমাদের বাসাতে থাকে। আচ্ছা ঠিক আছে, তবে তোমার কিন্তু ওর ভালোভাবে খেয়াল রাখো, ওর জন্য কোনো কিছুর কমতি না হয়। টাকা পয়সা দরকার হলে আমাকে ফোন দেবে। এই যে ধরো আমার কার্ড, যে কোনো দরকার পড়লেই আমাকে স্মরণ করিও। আচ্ছা স্যার, তবে একটা জিনিস মাথায় কাজ করছে না, কে আকাশ? আর চিফ মিনিস্টার কেন ওকে নিয়ে হসপিটালে আসলো? মাথা তো কিছুই খেলছে না। না, আকাশ সুস্থ হোক, তার থেকে এসবের উত্তর জানবো। কথাটা মনে মনে বলল প্রান্ত। রাতের দিকে আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশকে আরো 2 দিন হসপিটালে রেখে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই 2 দিন হায়নাগুলো পুরো হসপিটালে পাহারা দিয়েছে, কেউ যেন আকাশের ক্ষতি করতে না পারে। বাড়িতে নিয়ে আসার পর আকাশ রাতের বেলায় বিছানায় শুয়ে আছে। তখন প্রান্ত আকাশের রুমে আসে। আকাশ, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বল। তুই কে? সত্যি করে বল, কি তোর পরিচয়? আর তোকে আলিফ সাহেব মেরেছে, সেখান থেকে চিফ মিনিস্টার কেন তোকে উদ্ধার করলো? আরে আমি কে মানি? আমি কি সব আবল তাবল বকছিস? হ্যাঁ, সত্যিটা জানতে চাই আকাশ। আমি আকাশ মাহমুদ। আর চিফ মিনিস্টার কেন আমায় উদ্ধার করেছে তা আমি জানি না। আমি সাধারণ একটা মানুষ। ভাই, তুই আমায় ধাঁধা পড়াবি? আমি জানি তোর এই পরিচয়টা নকল। তোর লুকানো একটা পরিচয় আছে, না হয় এত বড় কর্মকর্তা তোকে বাঁচাতে আসতো না। আমি গলায় জোর দিয়ে বলতে পারবো তুই আকাশ মাহমুদ না। তুই যখন মোটামুটি শিওর হয়ে গিয়েছিস আমি আকাশ মাহমুদ না, আমার আরো একটা পরিচয় আছে, তাহলে এত বকবক করছিস কেন? ভাই বল না প্লিজ। আমি কে সেটা এখন বলবো না, সেটা সময় আপনা আপনি জেনে যাবি। এখন প্লিজ এসব নিয়ে আর কথা তুলিস না। আচ্ছা ঠিক আছে। এভাবে 4-5 দিন কাটে। এখন আকাশ মোটামুটি সুস্থ কলেজে যাওয়ার জন্য, কিন্তু ও এতদিন কলেজে যায়নি। আকাশ সুস্থ হওয়ার পর দুজনে একসাথে কলেজে যাওয়ার জন্য রওনা হলো।
কলেজে পৌঁছে দেখে ক্লাস শুরু হতে আরো সময় বাকি আছে, তাই দুজনে বসে বসে ক্লাসরুমের বাইরে আড্ডা দিচ্ছিল। সবাই আকাশের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে বারবার। কলেজের সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলে? তবে কেউ সাহস করে জিজ্ঞেসও করতে পারছে না। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে উচ্চ বংশের মনে হয় কেউ, কিন্তু ছেলেটাকে বাঁচানোর জন্য চিফ মিনিস্টার নিজে কলেজে চলে এসেছে। এবার হুট করে দানব কয়েকটা কলেজে ঢুকে পড়ে। ক্লাস শুরু হয়। আকাশ প্রান্ত দুজনেই ক্লাসে বসে বসে লেকচার শুনছে, তবে আকাশের ক্লাসের দিকে কোনো মন নেই। এসেছিলাম খারাপ পরিবেশ ছেড়ে ভালো কিছু করতে, কিন্তু এই শহরের পরিবেশটা যে আরো দূষিত তা কখনো জানতামই না। না, মায়ের বাবা যদি আর বাড়াবাড়ি না করে তাহলে আমিও সব ভুলে যাব, কিন্তু আবার যদি কিছু করার ট্রাই করে তাহলে সত্যি এবার দাফন কাফনের ব্যবস্থা আমি নিজেই করব। আলিফ সাহেব তো ঠান করেই রেখেছে যে এই ছেলেকে সে কোনো মতেই ছাড়বে না। তার জন্য চিফ মিনিস্টার ও কলার ধরে রেখেছে। এই ছেলেকে তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আজ কলেজের বাইরে আমি আমার সমস্ত ছেলে পেলে নিয়ে দাঁড়িয়ে থাকবো আর ওই বদমাইশটার 12টা বাজাবো। ঠিক ঠিক, তিনি তাই করেন। তেনার সমস্ত ছেলেপেলে নিয়ে দাঁড়িয়ে থাকেন। আকাশ আর প্রান্ত ক্লাস শেষ করে বের হয়। তখনই তারা দেখতে পায় কলেজের বাইরে অনেক ছেলেপেলে, এত ছেলেপেলে যে কলেজের বাইরে কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। মায়াও এসেছে। ওকে আলিফ সাহেব, আজ আমার খেল দেখতে পারবেন। আকাশ, এখন কি করবি রে? আলিফ সাহেব তো পুরো দলবল নিয়ে চলে এসছে। তুই নিজেকে সেভ কর, আমি আমারটা দেখছি। প্রান্ত ক্লাসরুমের ভেতরে ঢুকে পড়ে আবার, আর আকাশ সামনের দিকে এগিয়ে যায়। এই বদমাইশ, এবার পালাবি কোথায়? দেখ আমার কত ছেলে পেলে, এর সব কয়টা মিলে আজ তোর 12টা বাজাবে। আরে আলিফ সাহেব, আমি পালাইতে আসি নাই, তোদের উল্টো ধাওয়া করতে আসছি। আজ তোরা সবকটা চামচিকা এক জায়গায় আটকে গেছিস। এই তোরা মার সব কয়টা গিয়ে, আজ ওকে এমন মারবি যেন সোজা মৃত্যুর দরজায় চলে যায় সে। আলিফ সাহেবের কথা অনুযায়ী ছেলেপেলেগুলো আকাশকে মারতে আসে। তখনই সেই 11টা হায়না এসে কোথা থেকে জানি সব কয়টার উপর ঝাঁপিয়ে পড়ে। এমনভাবে লাশ পড়েছে মাটির উপরে যেন গণনা করেও শেষ করা যাবে না। আলিফ সাহেব ভরপুর ছেলে নিয়ে এসেছে। সে বাকিদের অর্ডার করে আকাশকে মারার জন্য, কিন্তু সে তখনই পেছনে ফিরে দেখতে পায় যে তার পেছনে কেউ নেই। সব কয়টা মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর বিশাল একটা হায়নার দল আলিফ সাহেবের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এই যে মিস্টার আলিফ, মারবি না আমায়? খুব তো বড় বড় কথা বলছিলি যে আমায় মারবি, তোর অনেক পাওয়ার। দেখি এবার দেখা দেখি তোর পাওয়ার। আমিও দেখতে চাই তুই কত বড় খেলোয়াড়। কে 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 তুমি? আমি তোর বাপ। তুই না আমার মারতে হাজারখানিক ছেলে পেলে নিয়ে এসেছিস, আর তুই না এই শহরের নাম করা নেতা। তো এবার মেরে দেখা। আকাশের কথা শুনে আলিফ সাহেবের বুক ধরপড় করে কাঁপতে শুরু করে। তার উপরে হায়নাগুলো আলিফ সাহেবের দিকে রক্তচোষার মতো তাকিয়ে আছে। আকাশ একবার বলা মাত্রই আলিফ সাহেব যেন হায়নাগুলো টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই। ধর নে পিস্তল। পিস্তলটা আলিফ সাহেবের দিকে ছুড়ে মারলাম। এটা দিয়ে আমায় গুলি করে মেরে ফেল, না হয় তুই আজ এখান থেকে জীবিত যাইতে পারবি না। সম্মান দিতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু তুই সেটা ঠুকরে দিয়েছিস। এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? মায়া আকাশের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। চোখের ভাষায় মায়া তার বাবাকে ক্ষমা করে দিতে বলছে। আই ছেলে, প্লিজ আমার বাবাকে ক্ষমা করে দাও, ওনাকে কিছু করিও না। কেন? এখন কেন? অনেক তো বড় বড় কথা বলেছিলি যে আমি ছোট লোক, আমায় মেরে কোমায় পাঠিয়ে দিবি, কিন্তু এখন এসব থার্ড ক্লাস মার্কা থামকি কোথায় গেল? প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। তুমি কে সেটা আমরা না জেনে তোমার সাথে বাজে ব্যবহার করেছি। প্লিজ আকাশ, আমাদের মাফ করে দাও। মেয়েটার কথা শুনে কেমন যেন নিজের ভিতরে এক ধরনের খারাপ লাগা কাজ করতে লাগলো। আচ্ছা যাও, ছেড়ে দিলাম তোমার বাবাকে। নেক্সট টাইম পাওয়ারের অপব্যবহার করতে বারণ করিও, আর তুমি নিজেও একটু কম করিও পাওয়ারের অপব্যবহার। না, আর কোনোদিন পাওয়ারের অপব্যবহার করব না আমি। ওকে, আমি চললাম। বাবা তুমি কে? তোমার পরিচয়টা বলে যাও। বেশি কিছু বলবো না আমার সম্পর্কে, তবে এইটুকু ধরে রাখেন, আমি কোমায় চলে যাওয়া এক হায়েনা। যেদিন আমি নিজের রূপে চলে আসব সেদিন না অনেক মানুষের চোখের ঘুম হারাম হয়ে যাবে। সো এবার চললাম। আকাশ এসব বলে চলে গেল। হায়নাগুলো নিজের মতো চলে গেছে, কিন্তু আলিফ সাহেব এখনো থরথর করে কাঁপছে সেই জায়গায়। বাবা তুমি টেনশন করো না, আজকের অপমানের প্রতিশোধ আমি নিবই। সে যে হবে হোক, তবে এটা মাথায় রাখিও যে তোমার মেয়েও অনেক নাম কামিয়েছে।
তোমার মেয়ে এমনি এমনি লেডি ডন হয়নি। তোমার মেয়েরও আলাদা একটা শক্তিশালী ফোর্স আছে। এমন হয় না তোমার মেয়ের টিমেও আছে। শুধু সময়ের অপেক্ষা করো, আমি আমার পুরো টিমকে নিয়ে সব কটাকে শেষ করব। মারে, এসব করতে যাস না। আজ যা দেখলাম তারপরে মনে হয় না তুই তোর পুরো ড্রাগন টিমকে দিয়েও ওর কিছু করতে পারবি। বাবা, তুমি ভালো করেই জানো আমার রাগ সম্পর্কে। সে আমায় আর তোমায় অপমান করে গেছে। তার রক্ত না চুষে আমি শান্ত হব না। হয়েছে, এখন বাড়ি চল, পরেরটা পরে দেখা যাবে। তারপর তিনারা বাড়ি চলে যায়। এদিকে পুরো কলেজ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। কারোর মাথায়ই ঢুকছে না যে কে এই ছেলে, আর কি তার পরিচয়। যেই ছেলে এই শহরের নাম করা নেতা আলিফ সাহেবের চোখের ঘুম হারাম করে ফেলতে পারে, সবার মাথা যেন হ্যাং করে আছে। এই প্রান্ত, চল বাসায়। দোস্ত, তোকে দেখে আমার সত্যি ভয় করছে। কে তুই প্লিজ বলবি? আর তোর এত পাওয়ার যে তুই আরিফ সাহেবকে পর্যন্ত ছাড়ি না? প্লিজ বল না কে তুই। প্রান্ত, এখনো সময় আসেনি আমার পরিচয় জানার। আমি বললাম তো, সময় আসলে তুই নিজেই জেনে যাবি। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু তোর ওই দানবগুলো আমাদের কিছু করবে না তো আবার? তুই কি পাগল নাকি? ওরা তোদের কেন কিছু করতে যাবে? না, এমনি বললাম। দেখো, আমি কখনো খারাপকে সাপোর্ট করি না, সবসময় ভালোর সাপোর্টেই থাকি। সো টেনশন মুক্ত থাকো। তবে যে আমার সাথে আঙ্গুল বাঁকা করবে তাকে আমি কবর থেকে তুলে মারবো। সে মরে গেলেও তার লাশকে কুপিয়ে টুকরো টুকরো করব। ভাইরে ভাই, তুই কোন লেভেলের মাল সেটা আমার অনেকটাই বুঝে এসে গেছে। আসলে মানুষের উপরটা দেখে কখনো বিবেচনা করা যায় না যে মানুষটা কেমন। হুর, তোর লেকচার অনেক হয়েছে, এবার ঘরে চল। তারপর দুজনে ঘরে চলে আসলাম। ঘরে এসে খেয়ে দিয়ে রেস্ট করে বিকালের দিকে প্রান্তকে নিয়ে হাঁটতে বের হয়েছি। প্রান্ত এমনভাবে রাস্তার মধ্যে বুক ফুলিয়ে হাঁটছে যেন মনে হয় সে কোনো বড় মাপের কর্মকর্তা। প্রান্ত, কি ব্যাপার? আজ খুব জোশে মনে হচ্ছে। পিন্টু কিন্তু এখনো তোর উপরে খ্যাপা। সে যদি তোকে এই অবস্থায় রাস্তার মধ্যে পায় তাহলে তো তোর 12টা বাঁচিয়ে দিবে। আরে ধুর বেটা, ওসব পিটু টিটু খাওয়ার সময় নেই আমার এখন। ওসবকে আমি এখন গুনিও না। পিন্টু হুট করে কোথা থেকে জানি চলে আসে। ওই যে দেখ পিন্টু, এবার তোকে কিভা বানাবে। দোস্ত প্লিজ তুই আমাকে বাঁচা। কিরে, তোর বীরত্ব এখন কোথায় গেল? তুই না বলে কাউকে গুনিস না? আরে বেটা, সেটা তো তুই সাথে আছিস তাই বলেছি, কিন্তু এখন দেখ তার সাথে কত ছেলে পেলে। সে যদি সত্যি এসে আমাকে কিবা বানিয়ে দেয়। আরে পাগলা, টেনশন করিস না, আমি আছি তোর সাথে। পিন্টু এসে আমার সাথে দেখা করে। ভাই কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু হঠাৎ আমার কাছে কি কারণে? না প্রান্তকে মারতে এসেছো? আরে না ভাই, কি যে বলেন আপনি। আমি এসেছি আপনার সাথে দেখা করতে। আর তাছাড়া প্রান্তর গায়ে কোনোদিনও আমি হাত দিব না। আমারও জানের ভয় আছে ভাই, আমি এত সহজে দুনিয়া ছাড়তে চাই না। হ্যাঁ, তো বলো কেন দেখা করতে এসেছো? ভাই, আমি প্রান্তর কাছে মাপ চাইতে এসেছি। প্রান্ত, আমার ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম তুমি সাথে করে কোন এক চিতাবাঘকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাহলে কোনোদিনও তোমায় মারতে আসতাম না। হ্যাঁ, এখন কেন? খুব তো দাবট দেখিয়েছিলেন, এখন কই গেল ওইসব দাবট? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দাও। হ্যাঁ, মনে রাখিন কিন্তু এরপর যদি আমার সাথে লাগতে আসেন তাহলে কিন্তু আকাশ আপনাদের কাউকে ছাড়বে না। না ভাই, মরে যাবো, তা ওসব কথা ভাববো না। আর আকাশ ভাই, আমি প্রথম দেখাতেই চিনে ফেলেছি আপনি কে। না হয়তো আজ আমি কবরের তলে থাকতাম। ভাই ধন্যবাদ, আমি মাফ করে দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, থাক আর ওসব লাগবে না। শুধু একটাই কথা বলি, পাওয়ার অপব্যবহার করো না কোনো সময়। না ভাই, আর কোনোদিনও করবো না। আর ভাই, আপনার কোনো সমস্যা হলে আমায় জানাবেন প্লিজ। আপনার জন্য আমার জানও দিতে রাজি আমি। থাক, তার লাগবে না, তবে যেটা বলেছি সেটা পালন করিও। এবার চললাম আমি। প্রান্তকে নিয়ে বাসায় চলে আসলাম। দিনটা প্রান্তর বাসার সবার সাথে হাসি খুশিতেই কাটলো। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার জন্য প্রান্তর সাথে বের হয়েছি। কলেজের গেট দিয়ে ঢুকবো, তখন দেখি কলেজের সিনিয়র ভাইয়া আমায় মাথা নুইয়ে সালাম দিচ্ছে। কি হলো রে প্রান্ত, ওদের যারা কলেজে দাদাগিরি করতো তারা আজ আমায় সালাম দিচ্ছে? তুই কে আর তোর পাওয়ার কতটুকু সেটা সবাই জেনে গেছে। বাহ, পাওয়ারের এত মূল্য দুনিয়ায় যে একটু পাওয়ার দেখালেই দুনিয়াদার হাতের মুঠোয়। হ্যাঁ রে, এটাই তো দুনিয়া নিয়ম। আচ্ছা চল, কলেজের ভিতরে চল। কলেজের ভিতরে ঢুকতে ঢুকতে কম হলেও 100 জন সালাম দিয়েছে।
কি হচ্ছেটা কি? সবাই এমন কেন শুরু করলো? আমি তো সম্মান চাইনি, আমি নর্মাল ভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু সবাই যা শুরু করেছে কি আর বলবো। আকাশ তো এখনো জানে না যে শুধু সম্মান না, এই কলেজে সবার মুখে মুখে তার নাম ছড়িয়ে গেছে। সবাই এটা মানতে শুরু করে দিয়েছে যে এই কলেজে কোনো একটা চিরাবাগ হস্তক্ষেপ করেছে, কোনো এক ভয়ঙ্কর বাঘ এই কলেজের সবার সাথে চলাফেরা করছে। আকাশ ক্লাসরুমে ঢুকতেই সবাই আকাশ মাহমুদ বলে চেঁচিয়ে উঠল। আরে বাপরে, কি হলোটা কি? সবাই আমাকে অবাক করিয়ে দিয়ে এসে আমায় জড়িয়ে ধরলো। সবাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। পুরো কলেজ যেন আকাশ মাহমুদ নামে রোল পড়ে গেছে। মেয়ে নাই, ছেলে নাই, আমাকে চিনে না। এই কলেজে এমন একটা মানুষও বাকি নাই। সবার কাছে যেন আমার নাম পৌঁছে গেছে। আমিও সবার সাথে মিশে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস করাতে শুরু করলো। আমি বসে বসে স্যারের লেকচার শুনছি। তখনই মায়া ক্লাসে আসে। সে স্যারের অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। সবাই তো অবাক, তবে আমি কোনো অবাক হইনি, কারণ বড় লোকের দুলালিরা একটু পাওয়ার দেখাবে, এটাই স্বাভাবিক। তবে সে তার পরবর্তী কাজে আমায়ও অবাক করিয়ে দেওয়া থেকে বাকি রাখলো না। সে ক্লাসরুমে ঢুকে যা করলো তাতে তো আমার না, শুধু পুরো ক্লাসের সবারই হুঁশ উড়ে গেল। সে এসে সোজা আমার পাশে রিমা নামের এক মেয়ে বসা ছিল, তার ব্যাগ উঠিয়ে ফিক্কা মারে। এই রিমা, সর তুই, আমি আকাশের পাশে বসবো। আরে মায়া, আজিব তো, কি সমস্যা তোর? হ্যাঁ, তুই আমার ব্যাগে এভাবে ফিক্কা কেন মারলি? মেরেছি, বেশ করেছি। বেশি করলে তোকেও ফিক্কা মারবো। ভালো চাস তো জায়গা ছাড়, আমি ওর পাশে বসবো। মায়ার কাণ্ড দেখে তো পুরাই অবাক। আল্লাহ, কি করছে কি মেয়েটা? হঠাৎ তার মাথায় কোন ধরনের ভূত চেপে বসলো? না, আমি উঠবো না। আকাশ আমাদের খুব ভালো বন্ধু, তার সাথে আমি বসবো। আর তাছাড়া তুই তো বড় লোক বাপের দুলালি, তুই আজ ওর পাশে বসার জন্য লাফালাফি কেন করছিস? রিমা, বাড়াবাড়ি করিস না। আমি ওর পাশে বসবো তো বসবো। না, আমি সরবো না। তোর যা করার কর। আর শোন, একটা কথা মাথায় রাখিস, তোর বাবার এখন আর আমরা গায়ে মাখি না। তোর বাবার কতটুকু ক্ষমতা তা আমরা দেখে নিয়েছি। এতদিন মুখ বুঝে সহ্য করেছি তোকে, তোর অসৎ আচরণকে, কিন্তু এখন তোর মুখের ওপর জবাব দেওয়ার মতন কাউকে পেয়ে গেছি আমরা। সো একদম গলাবাজি করবি না। স্যার, আপনি রিমাকে আকাশের পাশ থেকে উঠতে বলেন। আমার কিন্তু চরম রাগ হচ্ছে। সেটা আমি জানি না মায়া, তোমার কিছু বলার হলে তুমি আকাশকে বলো, কারণ সে এখন এই কলেজের মাথা। মায়া স্যারের কথা অনুযায়ী আকাশকে বলে, আকাশ, ওকে তোমার পাশ থেকে উঠতে বলো, আমি তোমার পাশে বসবো। সরি, সেটা হচ্ছে না। রিমা আমার পাশেই বসবে। আকাশের মুখে না শুনে মায়ের চোখ মুখ যেন একদম কালো হয়ে গেছে। সে অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মায়ার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন সে এখনই কান্না করে দিবে। তাই রিমাকে উঠে অন্য জায়গায় বসতে বললাম। রিমা আমার কথা মতন উঠে অন্য জায়গায় বসলো, আর মায়া এসে আমার পাশে বসে। আমার পাশে বসতে পেরে যেন তার চোখে মুখে আনন্দের ছাপ দেখতে পেলাম আমি। ধন্যবাদ আকাশ। আমি কোনো উত্তর দিলাম না। স্যার লেকচার দেওয়া শুরু করেছে। আমি স্যারের লেকচার শোনায় মন দিলাম। হঠাৎ এই মায়া আমার হাত চেপে ধরলো। আকাশ, আমি সরি, আমি না জেনে তোমার সাথে অন্যায় করে ফেলেছি। প্লিজ আমায় মাফ করে দাও। এখানে মাফের কিছু নেই মায়া, তবে তুমি যেটা করেছো সেটা ভুল। পারলে নিজ থেকে শুধরে যাও। সত্যি আমি শুধরে যাব, প্লিজ একটা সুযোগ দাও আমায়। এখানে সুযোগের কি হলো মায়া? নিজের খারাপই নিজেই শুধরাও, তাহলেই হবে। আকাশ, সেদিন না তুমি আমায় কিস করেছিলে? বিশ্বাস করো, আমি তারপর থেকে কেমন যেন হয়ে গিয়েছি। আমি তোমাকে সেই অধিকারটা সারা জীবনের জন্য দিতে চাই। মায়া, কি সব বলছো উল্টাপাল্টা? আমার কোনো অধিকার দরকার নেই, একা আছি, ভালোই আছি। না, আমি তোমাকে চাই। বলে আকাশের হাত আরো শক্ত করে চেপে ধরল। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। মায়া, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। এসব কিছু করবে জানলে কখনোই তোমাকে আমার পাশে বসতে দিতাম না। আকাশ, প্লিজ একটা বার তুমি আমায় সুযোগ দাও। দেখ, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে আমার। স্যার, আমি চললাম, আমার আর ক্লাস করতে ইচ্ছে করছে না। আকাশ স্যারকে বলে ক্লাস থেকে বের হয়ে আসলো। আকাশের পিছন পিছনে মায়াও বের হয়ে আসলো ক্লাস থেকে, তবে অনুমতি ছাড়া। আকাশ এসে কলেজ ক্যান্টিনে বসে আছে, মায়াও তার পিছু পিছু ক্যান্টিনে আসে। এই তুমি আমার পিছনে পিছনে এখানেও চলে এসেছো? আকাশ, প্লিজ
একটু বোঝার চেষ্টা করো, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। হাসালে মায়া, কি আমার সাথে পেরে উঠতে না পেরে নতুন চাল চালছো? আকাশ, বিশ্বাস করো, সত্যিই তোমায় আমি ভালোবেসেছি। আমি তো তোমাকে ভালোবাসি না, আর তাছাড়া তোমাকে আমি কেন, কেউ তোমাকে ভালোবাসবে না। তোমার যে চালচলন, তাতে ভালোবাসা তো দূরের কথা, সেসব নিয়েও কেউ ভাববে না। কিন্তু আকাশ, আমি তোমায় নিয়ে সেসব ভাবি। প্লিজ একটা সুযোগ দাও না, আমি সত্যিই তোমার জন্য বদলে যাব। বদলে কি হবে? আমার মনে তো তোমাকে নিয়ে কোনো ভালোবাসা নেই। তার মানে কি তুমি আমায় ভুল শুধরাতে সুযোগ দিবে না? আমি তো সেসব কিছুই বলিনি মায়া। তাহলে একটা সুযোগ দাও না। আমি জানি না আমি তোমায় কিভাবে এতটা ভালোবেসে ফেলেছি। শুধু ভালো না, অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তোমার কাছে একটা সুযোগ ভিক্ষা চাই। মেয়েটার কথা শুনে মায়া লেগে গেল। আচ্ছা যাও, একটা সুযোগ দিলাম, তবে 2 মাস সময় তোমার হাতে। এই কয়দিনে তুমি আমায় পারলে নিজের করে নাও, পারলে আমার মনে ভালোবাসা সৃষ্টি করো, তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। আচ্ছা ঠিক আছে, 2 মাসে তোমাকে আমি ভালোবাসা দিয়ে নিজের করে নেব। তবে হ্যাঁ, কোনো রকমের অন্যায় আচরণ বা জুলুম তুমি আমার উপরে করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো অন্যায় বা জুলুম আমি করব না। ভালোবাসা দিয়ে তোমায় আমি আদায় করে নেব। ওকে, তাহলে এখন থাকো, ক্লাস ছুটি হবে একটু পর। প্রান্ত বের হবে এখন, বাসায় যেতে হবে আমার। একটু পর ক্লাস ছুটি হলো, আমি আর প্রান্ত বাসায় চলে এলাম। তবে মনে মনে মায়ার কথা ভাবছিলাম, তাকে কি সুযোগ দিয়ে আমি নিজের বিপদ ডেকে আনছি? না, প্রান্তর সাথে এসব নিয়ে একটু আলোচনা করা দরকার। প্রান্ত, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। মায়া আমায় ভালোবাসার অফার করেছে। তাকে আমি 2 মাস সময় দিয়েছি আমায় নিজের করে নিতে। তবে তাকে আমি ভালোবাসি না। আমি কি কাজটা ঠিক করলাম? আকাশ দেখ, যেহেতু জীবনে কাউকে না কাউকে আপন করতে হবে, তাহলে তাকে তুই সুযোগ দিয়ে ঠিক করেছিস। তবে আমার কেমন যেন খটকা লাগছে তাকে নিয়ে। হুট করে কেমন পরিবর্তন হয়ে গেল মেয়েটা। আমিও ঠিক সেটাই ভাবছি। আরে টেনশন নিস না, সে যদি কোনো খারাপ চিন্তা নিয়ে তোর সাথে এসবে জড়াতে চায়, তাহলে তোর কোনো ক্ষতি সে করতে পারবে না, কারণ তুই কোন বনের বাঘ সেটা সে জেনে গেছে। সে আমার ক্ষতি অবশ্য করতে পারবে না। আরে ছাড় তো সেসব কথা, এখন চল বাইরে থেকে ঘুরে আসি। প্রান্তকে নিয়ে বিকালের দিকে বাহিরে ঘুরতে আসলাম। তখনই ফোনে অচেনা নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই, ভাই, জাদুকর আপনার সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসতে যাচ্ছে। তার টিমের ছেলেকে নাকি কারা জানি মেরে রাস্তায় ফেলে রেখেছে। গলার আওয়াজ শুনে বুঝতে বাকি রইল না যে এটা কে। জাফর, তুই আমার নাম্বার কোথায় পেয়েছিস? ভাই, অনেক কষ্টে জোগাড় করেছি এক ছোট ভাই থেকে। জাদুকরকে বলে দে আমি তার সাথে দেখা করতে পারবো না। আর তোরা কি জানিস না যে আমি সব ছেড়ে দিয়েছি? ভাই, জাদুকরকে আমি সমস্তটা বলেছি, কিন্তু সে নাচরবান্দা। সে আপনার সাথে দেখা করবেই, কারণ সে নাকি দেশে আসতে ভয় পাচ্ছিল আপনার জন্য, তাই আপনার অনুমতি নিয়ে দেশে আসতে চাই। আচ্ছা যা, তাকে বলে দে 1 সপ্তাহের মধ্যে দেশে আসতে। ওকে ভাই। জাফরের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম, কিন্তু আমার মাথায় এটা নেই যে প্রান্ত আমার সাথে। আকাশ, আমি অনেকটাই শুনেছি তোর কথা। কোন জাফরের কথা বলছিলি? সে তো আন্ডারওয়ার্ল্ডের ডন। আর তাছাড়া তুই কি ছেড়ে দিয়েছিস? প্রান্ত, নিজের চোখে সমস্তটা না দেখলে কখনো বুঝতে পারবি না আমি কে। তাই মুখে বলবো না, সময় হলে নিজের চোখে সবটা দেখে নিস, কারণ অতীত কখনো লুকায়িত থাকে না। আচ্ছা। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। দুনিয়ার কোলাহল থেকে যতই দূরে আসতে চাই, দুনিয়া ততই আমায় আঁকড়ে ধরে। তবে আমি জাদুকরকে বারণ করতে পারতাম, কিন্তু করিনি, কারণ সে যতই বড়ই ডন হোক না কেন, দেশে ঢুকলেই তাকে কুপিয়ে মেরে ফেলবে ছেলেপেলেরা। তাই তাকে কথা দিতে হয়েছে। আর তাছাড়া মানুষটা অনেক ভালো, গরিবের উপরে কখনো অন্যায় করেনি। অনেক ডোনেশন করেছে আমার হাত দিয়ে। যাক, যাই হবে হোক, সেটা পরে দেখা যাবে। এখন হাঁটতে এসেছে, সেটার দিকে ফোকাস করি। দুজনে মিলে অনেকটা সময় হাঁটাহাঁটি করলাম, পরে বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলায় রেডি হয়ে কলেজে গেলাম। ক্লাসরুমে ঢুকতে যাব, তখনই একটা মেয়ে এসে আমায় চিঠি দিয়ে গেল। আমি চিঠিটা খুলে দেখি প্রেমপত্র, আবার তাতে লেখাও আছে কলেজের শেষে ক্যান্টিনে অপেক্ষা করব। প্রেমপত্র দেখে হাসবো না কানবো বুঝে উঠতে পারছি না। দুনিয়ার খেল এটাই, পাওয়ার বা রোকরা থাকলে হবে পকেটে। মেয়েরা এসে লাইন ধরবে। বসে বসে ক্লাস করছিলাম, তখনই মায়া তেড়ে ফুড়ে ক্লাসরুমে ঢুকে। সে এসে সোজা আমার পাশে বসে গেল। স্যার ক্লাস করাচ্ছে, কিন্তু মহারানী দেখি
আজ একদম চুপচাপ। যাক, ভালোই হয়েছে। ক্লাস শেষ করে কে সেই প্রেমিকা তাকে দেখার জন্য ক্যান্টিনের দিকে হাঁটা ধরলাম। ক্যান্টিনে গিয়ে দেখি মায়া সেই মেয়েকে চেয়ার দিয়ে মেরে মাটিতে শুইয়ে রেখেছে। তার মানে আমি যাওয়ার আগেই মায়া তোলপাড় চালিয়ে দিয়েছে। কিন্তু মায়ার এমন কর্মকাণ্ড দেখে চরম রাগ উঠে গেল। এই মায়া, তুমি ওকে এভাবে মারলে কেন? তোমাকে প্রেম পত্র দেওয়ার সাহস কোথায় পেয়েছে সে? ভাইরে ভাই, এই মেয়ে তো আমার থেকেও চালু মাল। আমি এখনো জানি না কে এই প্রেম পত্র দিয়েছে। সেখানে মায়া বের করে ফেলেছে সেই মেয়েকে। সে প্রেমপত্র দিয়েছে সেটা তার ব্যাপার, কিন্তু তুমি তাকে মারার কে? আমি মারবো, কারণ তুই আমার। তোর দিকে কেউ তাকালে তার চোখ আমি তুলে ফেলবো। মায়া, বাড়াবাড়ির একটা লিমিট থাকে, কিন্তু সেটা পার করিও না। সবারই অধিকার আছে নিজের পছন্দের মানুষকে দুইটা কথা বলার। সবার অধিকার থাকলেও তোর উপরে কারোর অধিকার নাই আমি ছাড়া। মুখের ব্যবহার ঠিক করো মায়া। না, আমি ঠিক করব না। সে তোকে প্রেমপত্র দিল কেন? এবার আর রাগ সামলাতে পারলাম না। একে তো মেয়েটাকে বেরেহেম ভাবে মেরেছে, দুই আবার আমার সাথে তুই তুকারিও করছে। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। শান্তি হয়েছে তোমার আমায় মেরে? না হলে আরো মারো, কিন্তু কেউ তোমার উপরে নজর দিলে তার কিয়ামত ছুটিয়ে দেব আমি। মায়া, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। প্লিজ আমায় নিজের করে নাও। কথা বলতে বলতে কান্না করে দিয়েছে মায়া। কি বলবো বুঝে উঠতে পারছি না মেয়েটাকে। ওর কান্না যেন কলিজায় এসে লাগছিল। সে আমার কাছে তার কথার কোনো সাড়া না পেয়ে নিজেই এসে আমায় জড়িয়ে ধরলো। আমি তো পুরো বেকুব বনে গেলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। এই মেয়ে কান্নাকাটি করে না? আমি তো বলেছি যে তুমি আমায় ভালোবাসা দিয়ে নিজের করে নাও। তাও মায়া কান্না করছে। আকাশের কথা শুনে কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেল। আরে বাবা, এত কান্না করার কি আছে? আকাশ, সত্যিই তোমায় আমি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, যাও, মানলাম। এবার তো কান্না থামাও। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালাম মায়ার। আর আমাকে প্রেমপত্র দেওয়া মেয়েটাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। যদিও বেশি ক্ষতি হয়নি, তবে কপাল ফেটে গেছে। পরে মায়াকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমি আর প্রান্ত নিজের বাসায় চলে এলাম। এভাবে আরো 2-3 দিন কাটলো। মায়ার সাথে মোটামুটি কথা বলি এখন আমি। একদিন রাতের বেলায় জাফর ফোন দিয়ে বলে, ভাই, কালকে জাদুঘর দেশে আসছে। ওকে, আমি চলে আসবো সময় মতন। পরের দিন কলেজে না গিয়ে প্লেসে চলে গেলাম জাদুঘরের সাথে দেখা করতে। সে আমাকে পেয়ে সাথে সাথে জড়িয়ে ধরলো। তার দেশে থাকাকালীন সময়ের সেফটি মোটামুটি নিশ্চিত করলাম। জাদুঘর জাফর বলল, তোমার ছেলেদের নাকি কারা মেরে ফেলেছে? হ্যাঁ ভাই, তার জন্যই তো দেশে আসা। কারা এমনটা করেছে, তাদের কোনো হদিস পেলে? হ্যাঁ, পেয়েছি ভাই। তাদের ছবি আমার কাছে আছে। তারা নাকি ড্রাগনের ছেলে পেলে। দেখি ছবিগুলা। জাদুঘর ব্যাগ থেকে আমার ছবিগুলো বের করে দিল। ছবিগুলো হাতে নিয়ে দেখতেই কলেজা মোচড় দিয়ে উঠলো আমার। আল্লাহ, এই ছবির মানুষগুলো তো আমার পরিচিত। এরা তো মায়ের বডিগার্ড, যাদের আমি মেরেছিলাম। কিন্তু কি করে সম্ভব এটা? একদিকে মায়ের বডিগার্ড, অন্যদিকে তারা নাকি জাদুঘরের ছেলেদেরকেও মেরেছে। জাদুঘর, ভালো করে দেখো তাদের। এরাই কি তোমার ছেলেদেরকে মেরেছে? কারণ এদের আমি চিনি। হ্যাঁ আকাশ ভাই, আমি শিওর এরাই আমার ছেলেদেরকে মেরেছে। জাদুঘরের কথা শুনে মাথা পুরো হেট হয়ে গেল। না, এটা হতে পারে না। আর জাদুঘরের কথা যদি সত্যি হয়, তাহলে মায়ার সাথেও এর কোনো সম্পর্ক আছে। ওকে, আমি বিষয়টা দেখছি। তারপর সেখান থেকে চলে এলাম। বাসায় রওনা হয়েছি। আজ তো কলেজ যাওয়া হবে না আর। তখনই প্রান্ত ফোন দিয়ে বলল, দোস্ত, মায়া তোর খোঁজ করছে। সে এখনো বাসায় যায়নি তোর জন্য। আমায়ও যেতে দিচ্ছে না। বলছে তুই না আসলে সে বাসায় যাবে না, আর আমাকেও যেতে দেবে না। তুই প্লিজ যেখানে আসিস তাড়াতাড়ি কলেজে আয়। প্রান্তর মুখে এসব শুনে টেনশনে পড়ে গেলাম। মেয়েটা নাকি আমার জন্য পাগলামো করছে। যদিও মায়াকে আমি ভালোবাসি না, তবে যে আমায় ভালোবাসে তাকে তো অবহেলা করা যায় না। তাই বাসায় না গিয়ে সোজা কলেজে চলে গেলাম। মায়া আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে আমায় ঝাপটে ধরলো। এই, তুমি সারাদিন কই ছিলা? আর আজ কলেজে আসোনি কেন? কাজের জন্য কলেজে আসিনি। কিন্তু তুমি কান্না করছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছিল তুমি যেখানে আছো তোমার কাছে ছুটে চলে যাই। মায়া, তুমি কি পাগল হয়ে গেছো? আর আমার জন্য কষ্ট কেন হবে তোমার? আকাশ, তুমি কি বোঝো না তোমায় যে আমি খুব বেশি ভালোবাসি। তোমায় ছাড়া থাকতে আমার কষ্ট হয়। মায়া, হয়তোবা এটা তোমার আবেগ। যে মেয়েটা 2 দিন আগে আমার রক্ত খাওয়ার জন্য পাগল হয়েছিল,
সে আজ আমায় ছাড়া কিছু বোঝে না। এটা কেমন যেন রহস্যজনক আমার কাছে। আকাশ, তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো? না, তা করছি না, তবে কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম। বিশ্বাস করো আকাশ, আমি তোমায় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ আমায় একটু বোঝার ট্রাই করো। মায়া, আমায় সময় দাও, তোমাকে নিয়ে পরে ভেবে দেখব। এখন অনেক দূর থেকে এসেছি, মাথা ব্যথা করছে আমার। আচ্ছা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। প্রান্তকে নিয়ে ঘরে চলে আসলাম। মাথাটা প্রচুর ব্যথা করছিল। মাথা ব্যথা নিয়ে কোনো মতে দিনটা পার করলাম। পরের দিন সকালবেলা কলেজে ক্লাস করছিলাম, তখনই একজন এসে আমায় ডেকে বলে, এই ক্লাসে আকাশকে, তার সাথে চিফ মিনিস্টার দেখা করতে এসেছে। লোকটার মুখে এমন কথা শুনে পুরো ক্লাসের সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি নিজেও অবাক, হঠাৎ তিনি আমায় খোঁজ করছেন কেন। লোকটার সাথে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি চিফ মিনিস্টার বসে আছে চেয়ারে। আমাকে দেখতে পেয়ে এসে আমার সাথে কোলাকুলি করলো। আকাশ ভাই, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছিলাম। কি সাহায্য? ভাই, বিপরীত পার্টি আমাকে পদ থেকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার নামে বিভিন্ন মিথ্যা ঘটনা রটাচ্ছে। ভাই প্লিজ, আপনি আমাকে উদ্ধার করেন। মিনিস্টার সাহেব, আপনি ভালো করেই জানেন যে আমি সবকিছু ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরেও আপনি আমার কাছে এসেছেন। ভাই, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমায় উদ্ধার করেন। আপনি ছাড়া কোনো বাপের বেটা নেই যে আমার উদ্ধার করবে। প্লিজ আকাশ ভাই, আপনি আমাকে বাঁচান। আরে আরে, এত অনুরোধ করার দরকার নেই। সেদিন আমায় কোলে করে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, সেই খাতিরে আপনার এই উপকারটা আমি করব। যে করেছে তার নামটা সেলিম নিশ্চয়ই? হ্যাঁ ভাই। ওকে, কাজ হয়ে যাবে। বাসায় গিয়ে শান্তিতে ঘুমান। ভাই ধন্যবাদ। চিফ মিনিস্টার চলে গেল। না, ক্লাসটা করে নেই আগে, ওসব নিয়ে পরেও ভাবা যাবে। ক্লাসের দিকে যেতে ধরবো, তখনই দেখি মায়া আমার দিকে আসছে। আকাশ, মিনিস্টার সাহেব তোমার সাথে কেন দেখা করতে এসেছেন? এমনিতেই কাজ ছিল ওনার। ও আচ্ছা, চলো ক্লাসে যাব। আমি ভেবেছি আজ ক্লাসের পর তোমার সাথে কিছু সময় কাটাবো, কিন্তু তুমি যদি কোথাও চলে যাও, তাই তোমায় পাহারা দিতে এসেছিলাম। তুমি সত্যি পাগল হয়ে গেছো মায়া। তোমার জন্য আর কি, তাও তো তুমি বোঝো না। কোনো কথা না বলে ক্লাসে চলে আসলাম। মায়া সারাটা ক্লাস আমার হাত ধরে বসেছিল। শুধু হাত বললে ভুল হবে, মাঝে মাঝে কাঁধে হেলান দিচ্ছিল, আবার মাঝে মাঝে হাত দিয়ে পেঁচিয়ে ধরছিল। মানে এক কথা, এটা তার বাসা আর আমি তার হাজবেন্ড। ক্লাস শেষে মায়া আমায় জোর করে গাছতলায় নিয়ে গেল। তার জোড়াজোড়িতে তাকে নিয়ে বসতে হলো গাছতলায়। আকাশ প্লিজ, তুমি আমায় একটু হলেও ভালোবাসো। মায়া, জোর জবরদস্তিতে ভালোবাসা হয় না। আর তোমায় ভালোবাসবো তেমন কোনো শক্ত ইস্যু আমি খুঁজে পাচ্ছি না। তবে তোমায় তো আমি সময় দিয়েছি, তুমি সেই সময়ের মধ্যে পারলে আমায় নিজের করে নাও। এখন আমি উঠলাম, আমার কাজ আছে। মায়াকে রেখে বাসায় চলে এলাম। বাসায় এসে খেয়ে দিয়ে রুমে শুয়ে আছি, তখনই চিফ মিনিস্টারের কথা মনে পড়লো। সাথে সাথে জাফরকে ফোন দিয়ে কি করতে হবে সেটা বলে দিলাম। আর এটাও বললাম যে আমি রাতে সেখানে যাব। মাগরিবের পর জায়গা মতন চলে গেলাম যেখানে সেলিমকে বেঁধে রাখা হয়েছে। সেখানে গিয়ে দেখি জাফর চেয়ার নিয়ে বসে আছে। সে আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ভাই, আজ কতদিন পর আপনাকে দেখতে পেলাম। হ্যাঁ রে, আজ আমিও অনেকদিন পর তোকে দেখেছি। আচ্ছা, মালটা কই? ভাই, ওই রুমে বেঁধে রেখেছি। কি সব আবল তাবল বকছে চেঁচিয়ে চেঁচিয়ে। আপনি একটু দেখেন তো। সেলিমকে যেই রুমে বেঁধে রাখা হয়েছে সেই রুমে গেলাম, মুখে রুমাল পেঁচিয়ে নিলাম। সেলিমের সামনে যেতেই, এই তোরা আমায় কেন বেঁধে রেখেছিস? তুই নাকি চিফ মিনিস্টারের নামে কি সব উল্টাপাল্টা ঘটনা রটাচ্ছিস। হ্যাঁ রটাচ্ছি, কারণ ওর চেয়ার আমার চাই। কিন্তু তোদের কেন এত দরকার? আমাদের কোনো দরকার নেই, শুধু তোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। এই ছেলে, তুই কিন্তু জানিস না আমি কে, আমি কোন জলে মাছ সেটা তোরা জীবনেও কল্পনা করতে পারবি না। আমার ছেলেপেলেরা আসলে তোদের 12টা বাজিয়ে দেবে। ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে। আরে বেটা, ধামকি দিচ্ছিস তুই আমাকে? তোর ধামকির পরোয়া আমি করি না। তুই যদি জলের মাছ হোস, তাহলে আমি তো নীল নদের রক্তচোষা তিমি। তুই তিমি না নীল নদের কীটপতঙ্গ, সেটা তোদের কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে। সেলিম, মুখ সামনে কথা বলিস, না হয়তো এমন ভাবে তোকে মারবো কবর পর্যন্ত তোর লাশ গুছে নিতে ভয় পাবে। তোর লাশ দেখে মাটিও চিৎকার করে আর্তনাদ করবে যে এই লাশ অন্য কোনো জমিনে দাফন করো। এমন বিভৎস লাশ গ্রহণ করার ক্ষমতা আমাদের নেই। হা হা হা,
হাসাইলি ভাই, তাহলে তুই হয়তো চিনিস না যে আমি সেলিম কোন বাঘের বাচ্চা। আমি তোর কি হাল করতে পারি সেটা তুই সময়ে টের পেয়ে যাবি। এখন দেখি তোর পরিচয়টা দে। মুখ থেকে মাস্কটা খুলে ফেললাম। মাস্ক খুলতেই দেখি সেলিম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কিরে বাঘের বাচ্চা, এভাবে হাঁ করে কি দেখছিস এখন? ভাই আপনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি কার সাথে পাঙ্গা নিয়ে বসলাম, এবার তো আমার আর রক্ষা নেই। সেলিম আকাশকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চেয়ার নিয়ে উল্টে পড়ে যায়। বিশ্বাস হবে যখন আমি আমার রূপে ফিরে আসব। সেলিম মাটিতে পড়েই আকাশের কাছে মাপ চাচ্ছে। ভাই প্লিজ আপনি আমায় ক্ষমা করে দেন, আমি আপনার পায়ে পড়ি। এরকমের ভুল আমি আর কোনোদিন করব না। বিশ্বাস করেন, আমি আপনাকে চিনতে পারি নাই। তোদের হাজারবার বলে এসেছিলাম যে কেউ পাওয়ারের জন্য বেইমানি করবি না, কিন্তু তুই সেটাই করলি। ভাই আমি আপনার পায়ে পড়ি, আমি আর কোনোদিন এরকমের ভুল করব না। এবারের মতন ক্ষমা করে দেন। আমি তোকে জমের বাড়ি পাঠাতে এসেছি, তবে মিনিস্টার যদি আমায় মারতে মানা করে তাহলে তুই মাপ পেয়ে যাবি। সাথে সাথে চিফ মিনিস্টারকে ফোন দিলাম। মালটাকে কি চিরতরে শেষ করে দিব? তবে সে কিন্তু মাপ চেয়েছে। ভাই তাহলে শ্বাসে ছেড়ে দেন। ওকে, ফোনটা রেখে দিলাম। যা, তোর জীবন বেঁচে গেল। এরপর আর কোনোদিন যেন এরূপ করতে না শুনি। ভাই কোনোদিন শুনবো না। সেলিমকে ছেড়ে দিয়ে রাতেই বাসায় চলে এলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে আছি। যাক, চিফ মিনিস্টারের ঝামেলাটা মিটে গেল, কিন্তু জাদুঘরের ঝামেলাটা মিটানো এখনো বাকি। আবার ফোন দিলাম জাফরকে। জাফর, ড্রাগনের টিমের লিডারকে সেটা খুঁজে বের করতো। তারা নাকি জাদুঘরের ছেলেদেরকে মেরেছে। ভাই আমাকে 2 দিন সময় দিন, আমি তাদের টিমে পুরো লিস্ট আপনার কাছে পৌঁছে দেব। ওকে। ফোনটা রেখে দিয়ে শুয়ে আছি। হঠাৎই রাতের বেলায় ঘুমটা ভেঙে গেল ভাঙচুরের শব্দ শুনে। বিছানা ছেড়ে উঠে পড়লাম। হঠাৎ এত রাতে ভাঙচুরের শব্দ কোথা থেকে আসছে? রুম ছেড়ে বের হয়ে দেখি প্রান্তর মা আর তার ছোট বোন রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। কে জানি তাদের গলা কেটে ফ্লোরের উপরে ফেলে রেখে চলে গেছে, কিন্তু প্রান্ত কোথাও নাই। এই দৃশ্য দেখে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার। ওদের এই অবস্থা দেখে সজোরে চিৎকার দিয়ে কান্না করে উঠলাম। প্রান্তর মা আর ছোট বোন এখনো মাটির উপরে পড়ে আছে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না যে আমার সামনে দুইটা মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। না, এটা হয়তো আমার চোখের ভ্রম। উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে চোখে মুখে পানির ছিটকে দিয়ে আবার ফিরে আসলাম। তখনও এসে দেখি সেই দুটো মানুষ ফ্লোরে পড়ে আছে। এবার আমি সত্যি ক্লিয়ার যে তাদের সাথে কিছু একটা হয়েছে। ওদের এই অবস্থা দেখে কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল আমার, কারণ জীবনে মা বাবাকে চোখে দেখিনি। হয়তোবা আমার জন্ম কোনো পতিতালয় হয়েছিল, না হয়তোবা কারোর নষ্টামির ফল আমি, কারোর চাহিদায় আমার দুনিয়ায় আসতে হয়েছিল। কিন্তু তারা আমায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। তবে বাস্তবতা কি সেটা আমার জানা নেই। মা বাবার ভালোবাসা কোনোদিন পাইনি, কিন্তু একটা পরিবার পেয়েছিলাম বহু কষ্টে। তাদেরকে আজ আমার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে খোদা। ভিতর থেকে যেন ঢুকরে কান্না আসছে। না, ওদের কিছু হতে দেওয়া যাবে না। জাফরকে ফোন দিয়ে তাড়াতাড়ি গাড়ি আনতে বললাম। তারপর তাদের দুজনকে নিয়ে হসপিটালে চলে গেলাম। কেবিনের বাহিরে দাঁড়িয়ে চোখের অশ্রু ঝরাচ্ছি। আল্লাহ, তুমি ওদেরকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেও না। কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারোর ডাকে ঘুম ভাঙলো। চোখ মেলে তাকিয়ে দেখি মায়া। অবাক চোখে মায়ার দিকে তাকিয়ে আছি। আকাশ, কিভাবে হলো এমনটা? কি করেছে ওনাদের সাথে এরূপ আচরণ? কোনো কথা না বলে মায়াকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দিলাম। মায়া, আমি জানি না ওদের এই অবস্থা কে করেছে, কিন্তু বিশ্বাস করো, ওদের কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। আরে পাগল, কিচ্ছু হবে না ওনাদের। আমি তো খবর পেয়েই সাথে সাথে হসপিটালে চলে আসলাম। তোমায় কে খবর দিয়েছে? আরে তোমায় সকাল থেকে ফোন করেছি, কতবার তুমি দেখো তো। মায়ার কথাই পকেট থেকে ফোনটা বের করে দেখি 17টা মিস কল। আসলে দৌড়াদৌড়িতে ফোনের দিকে খেয়াল করিনি। তোমার ফোনে না পেয়ে তোমার বাসায় গিয়েছিলাম। পরে সেখানে গিয়ে জানতে পারি রাতের বেলায় নাকি তোমার ঘরে হামলা হয়েছে আর বাসার মানুষ আহত। তুমি তাদের নিয়ে হাসপাতালে এসেছো, তাই আমিও সোজা হসপিটালে এসে পড়ি। ও আচ্ছা, কিন্তু মায়া, এখন আমার কি হবে? আর তাছাড়া কাল রাত থেকে প্রান্তরও কোনো খবর পাচ্ছি না, সে লাপাত্তা। আরে পাগল, টেনশন করো না, আমি আছি তো তোমার পাশে। দেখবে ওদের কিচ্ছু হবে না, আর প্রান্তরও খোঁজ বের করে ফেলবো আমি। মায়ার কথা শুনে ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে কয়েক হাজার চুমু খাই। মেয়েটা হয়তো সত্যি আমায় ভালোবাসে, আর ভালো না বাসলে এইভাবে ছুটে আসলো কেন? তবে হ্যাঁ,
তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। ওকে আগে আরো ভালো করে বুঝে নেই, পরেই ভালোবাসবো। আজ 3 দিন প্রান্তর মা তার ছোট বোন কারোরই জ্ঞান ফিরেনি, তবে ডক্টর কিছুটা আশ্বাস দিয়েছে আমায় যে তাদের কিছু হবে না। আজ 3 দিন না আছে কোনো খানাপিনা, না আছে কিছু। হসপিটালে পড়ে আছি সারাটা দিন। অবাক করা বিষয়ে মায়া আমার সাথে আজ 3 দিন ধরে হসপিটালে। সে আমায় ছেড়ে এক মুহূর্তের জন্যও চায়নি। তাকে অনেকবার বলেছি চলে যেতে, কিন্তু তার একটাই কথা, তোমায় এই হালাতে রেখে আমি যেতে পারবো না। বাবা, তুমি যদি সময় মতো না এমন করে বলবেন না প্লিজ। আমার কর্তব্য এটা। বহু কষ্টের বিনিময়ে একটা পরিবার পেয়েছি, তাদের তো আমি হারাতে পারবো না। কিন্তু আপনাদের সাথে এমনটা কে করলো? তখনই প্রান্তর মা কেঁদে দিল। বাবা, কিভাবে বলবো তোমায়, আমার যে বলা